সরি, জাহাঙ্গীর ভাই, একটু দেরি হয়ে গেল। আমি তো আজকে আল আরাফায় জয়েন করলাম, এই জন্যই একটু ও, দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা যাই আচ্ছা, হোক, যাক। সরি ফর লেট। তা আপনারা সবাই ভালো আছেন এখানে নাকি? আচ্ছা, এখানে ফরেন ট্রেডে কাজ করেন এরকম কেউ আছেন? নাই, তবে এক ফরেন ট্রেডে 5-6 মাস কাজ করছিলাম ক্যারিয়ারের শুরুতে, ট্রেড ফাইন্যান্সে। ও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে তো বেসিক্যালি আমরা প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের আগে যে কথাটা বলি যে ইউজুয়ালি শারিয়াতে আসলে কোনটা পারমিজিবল, কোনটা আসলে নন পারমিজিবল। তো কিছু কিছু স্ট্যান্ডার্ড আছে যে আপনার অ্যাজাম্পশনটাই করে নিতে হয় যে এটা নট পারমিজিবল। যেমন আপনি যখন স্ট্যান্ডার্ড 27 পড়বেন, তখন বেসিক্যালি ধরেই নেবেন যে অর্গানাইজড মার্কেটে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো আসলে ইসলামে ট্রানজেকশন করা বৈধ নয়। তবে কিছু শর্ত যুক্ত করে সেটা বৈধ করা সম্ভব। ঠিক তদ্রূপ কিছু কিছু স্ট্যান্ডার্ড আছে যে না, এই স্ট্যান্ডার্ডটা বেসিক্যালি পারমিজিবল, হয়তো কিছু কিছু এলিমেন্টস যদি কখনো যুক্ত হয় তাহলে এটা নন পারমিজিবল হয়ে যেতে পারে। তো সেরকম ডকুমেন্টারি ক্রেডিট ইটসেলফ পারমিজিবল আইটেম ইন ইসলামিক শরিয়া, যদিও এটার প্রসিডিউর, তারপরে হচ্ছে এটার যে হ্যান্ডলিং, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে বা কিছু জটিলতাও আছে। যেমন এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি ইসলামিক শরিয়া অনুযায়ী কন্ট্রাক্ট এবং আপনি যদি বলেন যে আইসিসি যেটা আছে, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, যাদের রুলস অ্যান্ড গাইডলাইন্সে ফরেন ট্রেড পরিচালিত হয়, তাদের সেখানে যেহেতু ইসলামাইজড না, আমাদের নষ্ট অ্যাকাউন্ট গুলো যেহেতু টোটালি সব দেশেই বেসিক্যালি দ্বারা মানে ইসলামিক ব্যাংকিং এর সাথে নষ্ট খোলা সম্ভব না। তো এই ধরনের কিছু জটিলতা আছে, কিছু ধরনের ইমপারমিজিবিলিটি আছে, আবার কিছু বিষয়গুলো হচ্ছে ডায়ার নিড হিসাবে কিন্তু এটা শরিয়াতে একসেপ্ট করা হয়েছে। তো এই জন্য আমাদের বেসিক অ্যাজাম্পশনটা হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট ইজ এ পারমিজিবল ইনস্ট্রুমেন্ট। তো ডকুমেন্টারি ক্রেডিট কাকে বলে এই নিয়ে কারোর কোনো আইডিয়া আছে কিনা? শরীফ জামাল ভাই যেহেতু প্রথম দিকে কাজ করেছিলেন, তা আপনারা কি কেউ বলতে পারেন যে ডকুমেন্টারি ক্রেডিট, হোয়াট ইজ দ্য ডকুমেন্টারি ক্রেডিট? এটা আমি তো অনেক আগে পড়ছি। ইউসিবিডিসি নাম্বার 1 প্রবাবলি ছিল স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, যেটা হচ্ছে অন বিহাফ অফ ইম্পোর্টার, বাই সেলার, সরি বায়ার, এটা একটা এলসি করা হয় এবং একটা অ্যাডভাইজিং ব্যাংকের উপরে যায় টু কমিউনিকেট টু সেলার যে আমি তোমার মালটা কিনবো। তো এই যে গ্যারান্টিটা ইস্যুইং ব্যাংক অন বিহাফ অফ কাস্টমার ক্লায়েন্ট বায়ারের পক্ষ থেকে দেয় অ্যাডভাইজিং ব্যাংক থ্রু সেলারকে, সেটা হচ্ছে লেটার অফ স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, এবং ইট ইজ প্রোভাইডেড বাই সাম ডকুমেন্টারি থিংস অ্যান্ড নন ডকুমেন্টারি। তো সেটার উপরে ডিসক্রিপেন্সি মেজর মাইনর হোয়াট এভার, এবং সেটার উপর করি এই ইউসিপিডিসি টা করা। আমি ইউসিপিডিসি 500 করছি, এরপরে মনে হয় 600 আসছে, ওগুলোর সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। ইট ইস এ লং ব্যাক, এইটুকুই। থ্যাংক ইউ। তো স্যার তো অনেক সিনিয়র মানুষ মনে হচ্ছে, যেহেতু 500 পড়েছেন, দ্যাট মিনস আপনি 2007 সালের আগে পড়েছেন। আমি দুই 99, হাজার সাত 99 এর কথা বলছি, 99। ও, স্যার 99-এর কথা বলছেন, অলমোস্ট অনেক আগের কথা, মাশাল্লাহ। তো স্যারের তো অনেকটা খেয়াল আছে। তো আমরা ডকুমেন্টারি ক্রেডিটটা কি, এইটা শুরুতেই স্যারের কাছ থেকে একটু আইডিয়া পাইলাম। বেসিক্যালি স্যার যেটা বলছেন, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, দ্যাট ইজ গ্যারান্টি। এইটার জন্য আলাদা একটা পাবলিকেশন আছে, ISP 98। তো 1 নম্বর স্ট্যান্ডার্ডে মূলত ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে এই UCP 600 বা 500 এর, যেটা 500 এ ছিল, বা আমরা 500 তো আর পড়ছি না, 600, সেইখানকার কিছু কিছু আর্টিকেল আসলে আপনি আই মানে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রাথমিকভাবে স্যার যেটা বলেছেন দিস ইজ গ্যারান্টি, এই ভুলটা বা এই জিনিসটা আসলে আমরা সবাই জানি, যে ডকুমেন্টারি ক্রেডিট একটা গ্যারান্টি, এবং ডকুমেন্টারি ক্রেডিটের ওয়াইড ইউজের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখি যে ইট ইজ আ গ্যারান্টি। বাট অ্যাকচুয়ালি ডকুমেন্টারি ক্রেডিট কিন্তু আন্ডারটেকিং।
এখানে বিষয়টা এজন্য আমি আপনাদেরকে বলছি যে এইখানে কিন্তু শরিয়ার সাথে ডকুমেন্টারি ক্রেডিটের একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? অন বিহাফ অফ দ্য কাস্টমার ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু হয়, ঠিক আছে, কিন্তু এইটা বলা হয় না ডকুমেন্টারি ক্রেডিটে যে তুমি আহ, আহ, যদি গুডস দাও এবং গুডস এর অ্যাজ পার এলসি তুমি ডকুমেন্ট, স্যার যেটা বললেন যে ডকুমেন্টারি ক্রেডিট মানে কিছু ডকুমেন্টস সাবমিট করার জন্য বলা হয়। যদি বলা হয় যে তুমি ডকুমেন্ট যদি আমাকে দাও প্রপার ওয়েতে, মানে শিপমেন্টের পর, তাহলে আমি কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করে তোমাকে দেবো, এই কথাটা কিন্তু এলসি তে বলা হয় না। এলসি তে বলা হয় তুমি ডকুমেন্ট পাঠাইলে আমি তোমাকে টাকা দেবো। গ্যারান্টিটা হচ্ছে ক্রেডিটর এবং ডেটরের মধ্যে প্রাইমারি ডেটটা থাকে বা প্রাইমারি ঋণটা থাকে বা প্রাইমারি কমিটমেন্টটা থাকে। যখন ক্রেডিটর প্রাইমারি সরি ডেটর যদি ফেইল করে, ডেটর যদি না দেয়, তখন ক্রেডিটর কার কাছে যায়? গ্যারান্টরের কাছে যায়। তার মানে গ্যারান্টি ইজ দ্য সেকেন্ডারি লায়াবিলিটি। ওকে, কিন্তু এলসিটা কিন্তু একটা প্রাইমারি লায়াবিলিটি। কেন প্রাইমারি লায়াবিলিটি? কারণ এলসির পেমেন্টটা সরাসরি ইস্যুইং ব্যাংকের কাছে চাওয়া হয়, এবং ইস্যুইং ব্যাংকও কিন্তু যখন এলসি ইস্যু করে তখন বলে যে আমি তোমাকে পেমেন্ট দেবো, আই আন্ডারটেক। তার মানেটা হচ্ছে যদি ইউসিপি আপনারা পড়েন দেখবেন সেখানে বলা হয়েছে এলসির মূলত পার্টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইস্যুইং ব্যাংক আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি। সময়ের ব্যবধানে আরো পার্টি যোগ হইতে পারে, যদি কনফার্ম ক্রেডিট হয় তাহলে সেখানে কনফার্মিং ব্যাংক আসে বা আদার অ্যাসোসিয়েটেড পার্টি আসে। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বা আহ, অন্যান্য দেশের পার্সপেক্টিভে এলসি পার্টিগুলোকে আবার ভাগ করা হয় যে প্রিন্সিপাল পার্টি, অ্যাসোসিয়েটেড পার্টি, রিলেটেড পার্টি ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় এই সব জিনিসগুলো এখন আর নাই, এখন শুধু ওই আপনি যে দুইটা বললেন ওই দুইটার সাথে কনফার্মিং ব্যাংক আসতে পারে শুধু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেটাই, মানে এটা আমি বললাম যে অনেকে এইভাবে ডিফাইন করে। এখন প্রশ্নটা হচ্ছে আমি এই বেসিক আলোচনাটা কেন করছি? এই আলোচনা তো আসলে আমার শরিয়া স্ট্যান্ডার্ডে করার কথা না। তারপরে আমরা বেসিক আলোচনাটা করছি যে আহ, শরিয়া বলে যে আমার বেসিক কন্ট্রাক্টটা হয় হচ্ছে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মাঝখানে, আমার ওই কন্ট্রাক্টের আন্ডারে এলসিটা হচ্ছে। তাহলে বেসিক্যালি আমি কিন্তু অ্যাজ পার ফার্স্ট কন্ট্রাক্ট এবং সাথে যদি ইন কম্বিনেশন অফ লেটার অফ ক্রেডিট আমরা ধরি, তাহলে আলটিমেট কিন্তু এখানে সেলার এবং বায়ার হচ্ছে এক্সপোর্টার এবং ইম্পোর্টার। তাহলে প্রশ্নটা আসে যে তাহলে আমার বায়ার এবং ব্যাংকের মধ্যে পার্থক্যটা কি হবে বা তাদের সাথে রিলেশনটা কি হবে? এর সাথে কমিশন জড়িত, যে কে এজেন্ট হবে, ব্যাংক এজেন্ট হবে নাকি কাস্টমার এজেন্ট হবে? যদি ব্যাংক এজেন্ট হয় তাহলে কাস্টমারের কাছ থেকে এজেন্সি ফি আদায় করতে পারবে, কিন্তু যদি এই কাস্টমার এজেন্ট হয় তাহলে তো ব্যাংক তার কাছ থেকে ফি আদায় করতে পারবে না। আবার ব্যাংক আসলে এটা কি দিচ্ছে? এটা কি গ্যারান্টি দিচ্ছে না এটা কাস্টমারকে সার্ভিস দিচ্ছে? যদি গ্যারান্টি দেয় তাহলে কিন্তু ব্যাংক কোনো কমিশন নিতে পারবে না, কারণ আপনারা জানেন যে গ্যারান্টির এগেনস্টে কোনো মানে ফুদুলি হয়, এটা এর এগেনস্টে আপনি কোনো কমিশন বা কোনো ধরনের ইনকাম চার্জ করতে পারেন না। আর যদি আপনি ওয়াকিল হিসাবে ওয়াকালা সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনি হয়তো সেখানে কমিশন আদায় করতে পারবেন, বাট কমিশন মাস্ট বি ইন ফিক্সড অ্যামাউন্ট অর পার্সেন্টেজ টু দ্য অ্যামাউন্ট, নট উইথ দ্য টাইম। এখানে আমরা এলসি তে যেমন বলি যে 0.1% পার কোয়ার্টার বা 0.2% পার কোয়ার্টার, এখানে যে টাইমের সাথে যে আমরা রিলেট করে ফেলি সেইটা কিন্তু শরিয়া আসলে বৈধ বলে না। কারণ আপনি সার্ভিস দিচ্ছেন অন টাইম, সেইখানে আপনি টাইমকে বাইন্ডিং করে দিচ্ছেন। তো এই বিষয়গুলোর সাথে আসলে বেসিক লেটার অফ ক্রেডিট যেটা কনভেনশনাল ইউজ হয় এবং যেটা ইসলামিক ইউজ হয় এর মধ্যে একটু ডিফারেন্স আছে। আমি একটু জাস্ট অ্যাজাম্পশনটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, এরপরে আমরা ডিটেইলসে গেলে আপনাদের জন্য হয়তো বা আরো একটু সহজ হবে ইনশাআল্লাহ। আমাদের এই স্ট্যান্ডার্ড যদি আমরা দেখি, এই স্ট্যান্ডার্ডটা মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। আহ, এক নম্বরে বলছে হচ্ছে স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড, ডেফিনিশন, টাইপস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ডকুমেন্টারি ক্রেডিট, শরিয়া রুলিং অন ডকুমেন্টারি ক্রেডিট। আমি আগেই বলেছি আপনাদেরকে যে যেই সমস্ত স্ট্যান্ডার্ড গুলো নর্মালি ব্যাংকিং প্র্যাকটিসের সাথে অ্যালাইন করে করা, সেইখানে বেসিক্যালি কনভেনশনাল বলেন ইসলামিক বলেন, এখানে জেনারেল আলোচনাটাই বেশি হয়েছে। এখানেও আপনি দেখেন যে তিনটা ভাগের মধ্যে স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড, এটা তো একটা আর্টিকেল,
ডেফিনেশন, টাইপস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ডকুমেন্টারি ক্রেডিট, এটা কিন্তু জেনারেলেও যা, ইসলামিকেও তাই। ইসলামিকে লাস্টে এসে বলা হয়েছে যে আসলে শরিয়া রুলিংটা ডকুমেন্টারি ক্রেডিটে আমার কি হবে, সেইখানে ছোট্ট করে লাস্টের দিকে শরিয়ার ভার্ডিক্টটা আসলে যুক্ত করা হয়েছে। বাট এলসির অল ওভার বা সব ধরনের ক্রাইটেরিয়া কিন্তু কনভেনশনাল এবং ইসলামিক অলমোস্ট সব সেম। আচ্ছা, আমাদের ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স এর নাম দেখেই বুঝছেন যে এখানে 4 ধরনের আলোচনা করা হয়েছে। ডেফিনেশন বলা হয়েছে, প্রসিডিউরাল স্টেজ বলা হয়েছে, টাইপস বলা হয়েছে, ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে। আর শরিয়া রুলিং এর মধ্যে আছে পারমিসিবিলিটি, কন্ট্রাক্ট প্রিসিডিং ওপেনিং অফ ক্রেডিট। আমি যেটা আপনাদেরকে বললাম যে আসলে বেসিক্যালি এলসি ওপেনের আগেই আহ, একটা কিন্তু কন্ট্রাক্ট সেলার এবং বায়ারের মধ্যে হয়, যার উপর বেসিস করেই কিন্তু আসলে এলসিটা হয়। তা আপনি এই জন্যই ডকুমেন্টারি ক্রেডিটে বা ইউসিপি 600 বলছে যে 4 নম্বর আর্টিকেলে বলছে যে আপনি এই প্রিলিমিনারি যে কন্ট্রাক্টটা হয় সেই কন্ট্রাক্টটা এলসির পার্ট করতে পারবেন না, এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি ডিল হবে। কিন্তু শরিয়া কিন্তু সেই জায়গায় বলছে যে আমার প্রিসিডিং একটা কন্ট্রাক্ট আছে, এটা তারা স্বীকৃতি দিছে। কমিশন অ্যান্ড এক্সপেন্স, আমি আপনাদের যে কথাটা বললাম যে এটা কমিশনটা আসলে কিভাবে নেবেন, গ্যারান্টি, আমি কি ধরনের গ্যারান্টি দিচ্ছি এবং তার এগেনস্টে কি আদায় করতে পারবো, এখানেও কিন্তু একটা বড় ডিফারেন্স শরিয়া। যেমন আমি আপনাদের আগেই বললাম যে কনভেনশনাল ব্যাংকে এলসি ইজ নট আ গ্যারান্টি, এলসি ইজ এ পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, এবং এটা আন্ডারটেকিং ফ্রম দ্য ইস্যুইং ব্যাংক টু দ্য বেনিফিশিয়ারি, হ্যাঁ, নট ফ্রম দ্য ইম্পোর্টার অর মানে মানে অ্যাপ্লিক্যান্ট থ্রু ইস্যুইং ব্যাংক। মানে ইস্যুইং ব্যাংক বিষয়টা এমন না যে কাস্টমারের কাছ থেকে নিয়ে দিবে, কিন্তু এখানে আমাদের শরিয়া বলছে যে না, ফার্স্ট কন্ট্রাক্টকে বিবেচনায় এনেই আপনাকে এলসিটা কনসিডার করতে হবে। মুরাবাহা ট্রানজেকশন, তারপরে আমরা যে ফাইন্যান্সিং করি অনেক সময় আপনারা জানেন যে এলসির এগেনস্টে আমরা যেটাকে বলি পোস্ট শিপমেন্ট ফাইন্যান্স, প্রি-শিপমেন্ট ফাইন্যান্স, এলসি ইটসেলফ আ পোস্ট প্রি-শিপমেন্ট ফাইন্যান্স। পোস্ট শিপমেন্ট ফাইন্যান্সে যদি ওয়ার্কিং ক্যাপিটাল হয় সেই ক্ষেত্রে মুশারাকা করতে পারেন অথবা মুরাবাহা করতে পারেন। আর যদি আপনার ক্যাপিটাল মেশিনারিজ হয় সেই ক্ষেত্রে আপনি এইচপিএসএম করতে পারেন। এইচপিএসএম তো শুরুতে মুশারাকা হয়, তারপরে আপনি পেমেন্ট দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে মুরাবাহা এবং মুশারাকা কন্ট্রাক্ট এলসির ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হচ্ছে এবং জেনারেল রুলস। দিস ইজ অল অ্যাবাউট দ্য ইনিশিয়াল ডিসকাশন। স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড, আপনারা যদি না, মানে কারোর যদি কোনো প্রশ্ন থাকে সাথে সাথেই করবেন, কারণ আমরা শেষে প্রশ্ন করলে দেখা যাচ্ছে যে অনেক কিছু আমরা হারিয়ে যাব। তো আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে, ইভেন তো আমি ক্লাসে সবসময় বলি যে এখানে তো আমরা টিচার আর স্টুডেন্ট না, এখানে দেখেন যে অনেক সিনিয়র স্যারেরাও আছেন, এবং অনেক সময় দেখা যায় যে অনেক বিষয়ে আমার চেয়ে অনেক যারা ডেস্ক অফ কাজ করছেন তারা আরো ভালো প্র্যাকটিসটা জানেন, তারা কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমরা সবাই মিলেই আসলে উপকৃত হব ইনশাআল্লাহ। স্কোপ অফ দি স্ট্যান্ডার্ডে বলা হয়েছে দিস স্ট্যান্ডার্ড কাভার্স ডকুমেন্টারি ক্রেডিট এক্সটেন্ডেড বাই অ্যান ইনস্টিটিউশন either on the basis of client orders or for the use of the institute itself, including all types and forms of documentary credit, the various stages of their execution, and the relationship created between the parties to the transaction. Okay, আমরা যদি একটু সামারাইজ করে ফেলি, আমি এখানে আপনাদের সুবিধার্থে রাখছি যে আপনারা অনেকেই যেহেতু স্ট্যান্ডার্ডটা পড়তে কমফোর্ট ফিল করেন, তো আবার পরীক্ষায়ও যেহেতু স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশ্ন আসে, এই জন্য স্ট্যান্ডার্ডের ফুল টেক্সট আমরা রেখেছি, সাথে সাথে যেইগুলো সম্ভব সেগুলো আমরা সংক্ষেপেও বলেছি। তা আমাদের স্কোপের মধ্যে বলা হয়েছে যে 3 ধরনের কথা বলা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট ইস্যুড বাই ইনস্টিটিউট অন দ্য বেসিস অফ ক্লায়েন্টস অর্ডার অর ফর ইউজ ইটসেলফ, অর্থাৎ ব্যাংক নিজের জন্য ব্যবহার করার জন্য যে এলসি খুলতে পারে, আবার কাস্টমারের রিকোয়েস্টেও খুলতে পারে। এই 2 ধরনের এলসি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আরো আলোচনা করা হয়েছে টাইপস, ফর্ম, স্টেজেস এন্ড এক্সিকিউশন, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি। রিলেশনশিপ বিটুইন দ্য পার্টিস, এখানে আসলে ইম্পোর্টার, এক্সপোর্টার, ব্যাংক, এদের মধ্যে কি ধরনের রিলেশনশিপ স্থাপন হচ্ছে সেই ধরনের আলোচনাটাও আমাদের এই এলসির মধ্যে আছে। এলসির যদি আমরা একটু ফ্লো চার্টটা দেখার চেষ্টা করি, যে হোয়াট ইজ এলসি। প্রথমে দেখেন একটা এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে একটা সেলস কন্ট্রাক্ট হয়। আমার কথা শোনা যাচ্ছে তো নাকি?
ক্লিয়ার, ক্লিয়ার অ্যান্ড লাউড। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে একটা সেলস কন্ট্রাক্ট হয়। সেই সেলস কন্ট্রাক্টে আসলে সেলস কন্ট্রাক্টের মূল বিষয় কি বলেন তো দেখি, মানে কোন বিষয় না থাকলে সেটা সেলস কন্ট্রাক্টই হবে না? বা সেলস অফার এন্ড কন্ট্রাক্টের পণ্য অ্যাকসেপ্টেন্স পণ্য থাকবে, প্রাইস থাকবে। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স তো একটা পর্যায়ে থাকবে, কিন্তু কন্টেন্টটা কি হবে? সেলস কন্ট্রাক্টের কন্টেন্ট কি কি হয় নরমালি, মানে বা আহ, প্রধান কন্টেন্ট গুলো কি কি? অফার পণ্য থাকতে হবে অ্যাকসেপ্টেন্স, স্যার, প্রাইস থাকবে, কোয়ান্টিটি প্রোডাক্ট, থাকবে, প্লেস অফ ডেস্টিনেশন। সেলস প্রোডাক্ট প্রোডাক্ট বেসড হইতে হবে স্যার। গুডস, থ্যাংক ইউ ভেরি মাচ। দেয়ার শুড বি গুডস। আমরা যদি অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, দিস ইজ দ্য প্রিলিমিনারি মানে রিকোয়ারমেন্ট, এটা তো আপনারা রাইটলি বলছেন। তিনটা বিষয় সেলস কন্ট্রাক্টে থাকে সিরিয়াসলি, তিনটা বিষয়ের আন্ডারে আপনারা যা বলছেন তাই। একটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ইটস ডিসক্রিপশন। প্রোডাক্টের মধ্যে থাকে, ডেসক্রিপশনের মধ্যে থাকে কোয়ালিটি, কোয়ান্টিটি, স্পেসিফিকেশন ইত্যাদি। দ্বিতীয় যে বিষয় থাকে হচ্ছে ডেলিভারিটা কোথায় হবে, কিভাবে হবে, প্রোডাক্টে কোথায় ডেলিভারি। আপনি সিঙ্গাপুর থেকে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রেডে তো ডেলিভারি একটা বিরাট ফ্যাক্টর। তো ডেলিভারিটা কোথায় হবে, সেটা একটা বড় ফ্যাক্টর, যে কাস্টমার এক্সপোর্টার কোথায় ডেলিভারি দেবে, ইম্পোর্টারের কান্ট্রিতে দেবে না এক্সপোর্টারের কান্ট্রিতে দেবে, এক্সপোর্টারের কান্ট্রিতে দিলে কোথায় দেবে, তার কি ফ্যাক্টরিতেই দেবে নাকি সে মেইন ক্যারিয়ার অর্থাৎ পোর্ট পর্যন্ত আগায় দেবে। আবার যদি ইম্পোর্টারের কান্ট্রিতে আনে সে কোথায় দেবে, আবার রিস্কটা কোথায় ট্রান্সফার হবে। এই বিষয়গুলো কিন্তু আসলে থাকে। এই বিষয়গুলো সংক্ষেপে যেটা লেখা হয় সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইনকোটার্মস এর মাধ্যমে সেইটা লেখা হয়। সুতরাং ইন্টারন্যাশনাল সেলস কন্ট্রাক্টে ইনকোটার্মস অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। নাম্বার 3 হচ্ছে পেমেন্টটা কিভাবে হবে। তার মানে হচ্ছে বায়ারের কনসার্ন থাকে দুইটা, একটা হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশন, প্রোডাক্ট কোয়ালিটি, কোয়ান্টিটি ইত্যাদি ইত্যাদি, প্রোডাক্ট রিলেটেড যা আছে, অ্যান্ড ডেলিভারি। আর সেলারের ইয়ে থাকে হচ্ছে, আপনার কনসার্ন থাকে হচ্ছে সে টাকা কিভাবে পাবে। তো নর্মালি সেলস কন্ট্রাক্টে এই পেমেন্টের মেথডটা লেখা থাকে। তো পেমেন্ট মেথড ইন্টারন্যাশনালি কত প্রকার বলেন তো একটু কাইন্ডলি, কেউ যদি, মানে আপনাদের সাথে ইন্টারাকশন করার অর্থটা হচ্ছে যে আমরা সবাই অ্যালাইভ আছি আর কি। তো নর্মালি পেমেন্ট মেথডটা কয়টা? সাইট, ডেফার্ড। 4 প্রকার। কি কি বলেন? অ্যাডভান্সও হতে পারে, অ্যাডভান্সও হতে পারে। ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন, ডকুমেন্টারি ক্রেডিট। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি ইন্টারন্যাশনালি 4 ধরনের পেমেন্ট মেথড আছে: ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন আর ডকুমেন্টারি ক্রেডিট। বেসিক্যালি আপনি যদি মাইনুটলি চিন্তা করেন আসলে। কনসাইনমেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। এনামুল হক ভাই বলছেন কনসাইনমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি যদি আপনি চিন্তা করেন আসলে পেমেন্ট মেথড দুইটাই, একটা হচ্ছে ওপেন অ্যাকাউন্ট বা ডেফার্ড পেমেন্ট, আর একটা হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স। এই ওপেন অ্যাকাউন্ট বা বাকিতে বিক্রিকে আপনি কতটুকু সিকিউরিটাইজ করবে তার উপর ভিত্তি করে লেটার অফ ক্রেডিট অথবা ডকুমেন্টারি কালেকশন, এই দুইটাই কিন্তু বাকিতে বিক্রি হয়। কিন্তু ডকুমেন্টটা আসলে এক্সপোর্টার পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা কতটুকু চাচ্ছে, এটাকে আসলে ডিগ্রি অফ রিস্ক বলতে পারেন। পেমেন্টের ডিগ্রি অফ রিস্কের উপর ভিত্তি করেই মূলত আসলে কেউ ডকুমেন্টারি কালেকশনে যায় আর কেউ ডকুমেন্টারি ক্রেডিটে যায়। ইভেন দো ওপেন অ্যাকাউন্টের মধ্যে আমাদের এনামুল ভাই একটা রাইটলি বলছেন যে কনসাইনমেন্ট ইটস অলসো ওপেন অ্যাকাউন্ট। কনসাইনমেন্ট আর নর্মাল ওপেন অ্যাকাউন্টের মধ্যে মূল ডিফারেন্সটা আমি আপনাকে বলি, আপনাদের কাছ থেকে শুনতে গেলে সময় লাগবে। একটাই ডিফারেন্স মাথায় রাখবেন, এবং এটা অনেক সময় ভাইভাতেও ধরে। ওপেন অ্যাকাউন্টে গুডসের ডেলিভারি যখন ইম্পোর্টারের কাছে হয়ে যায় তখন গুডসের মালিকানা ইম্পোর্টারের হয়ে যায়। বাট কনসাইনমেন্ট সেলের ক্ষেত্রে গুডসের ডেলিভারি ইম্পোর্টার পাওয়ার পরও গুডসের মালিক হয় না, গুডসের মালিক এক্সপোর্টার নিজেই থাকে, এবং বেসিক্যালি আসলে সে তার এজেন্ট হিসেবে কাজ করে। আপনাদের আর যদি কোনো ভ্যালু অ্যাড করার থাকে করতে পারেন। আর তার মানে এটা হচ্ছে পার্ট অফ ওপেন অ্যাকাউন্ট, বা ওপেন অ্যাকাউন্টের চেয়ে আরো এক ধাপ ইয়েতে আর কি। আর আরেকটা পেমেন্ট মেথড আপনারা অনেকেই পড়তে পারে ভিওডি, ভ্যালু অন ডেলিভারি, বিশেষ করে পোস্ট অফিসের মাধ্যমে যেটা আসে।
এটাও কিন্তু আসলে ডকুমেন্টারি কালেকশনের মতোই, কিন্তু পোস্ট অফিসের মধ্যে আসলে এটা আমরা বলি ভ্যালু অন ডেলিভারি। অর্থাৎ আজকে যে আমাদের সমাজে ই কমার্স যেগুলো হয়, যে আপনার দরজায় এসে প্রোডাক্ট দেবে তারপরে টাকা নেবে, অ্যাকচুয়ালি দিস ইজ কল্ড ভ্যালু অন ডেলিভারি। কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজড মেথড হচ্ছে চারটা, যেটা সেলস কন্ট্রাক্টে থাকতে পারে: ক্যাশ ইন অ্যাডভান্স, ডকুমেন্টারি ক্রেডিট, ওপেন অ্যাকাউন্ট অ্যান্ড ডকুমেন্টারি কালেকশন। তো সেলস কন্ট্রাক্টে পেমেন্ট মেথড যদি ডকুমেন্টারি কালেকশন হয়, অথবা পেমেন্ট মেথড যদি ওপেন অ্যাকাউন্ট হয়, অথবা পেমেন্ট মেথড যদি আপনার ক্যাশ ইন অ্যাডভান্স হয়, তাহলে কিন্তু আমার আর এলসি ওপেনের দরকার নাই। তার মানে সেলস কন্ট্রাক্টে যদি একমাত্র পেমেন্ট মেথড এলসি হয়, তখন বেসিক্যালি আমাদের এই 14 নম্বর আর্টিকেলটা প্রযোজ্য হবে, সরি 14 নম্বর স্ট্যান্ডার্ডটা প্রযোজ্য হবে, সেখানে ডকুমেন্টারি ক্রেডিট। তাহলে পেমেন্ট মেথড যদি ডকুমেন্টারি ক্রেডিট হয় সেলস কন্ট্রাক্টে, তখন ইম্পোর্টার যায় হচ্ছে একটা ব্যাংকের কাছে। ব্যাংকের কাছে এই সেলস কন্ট্রাক্টটা সাবমিট করে এলসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাংকে বলে তুমি আমাকে একটা এলসি ওপেন করে দাও। তাহলে সে কি করে? এলসি ওপেন করে ইম্পোর্টার এক্সপোর্টারের অনুকূলে, যেহেতু এক্সপোর্টারে, এটা সংক্ষেপে বলছি, যেহেতু এক্সপোর্টার বাইরের দেশে থাকে, সরাসরি ইস্যুইং ব্যাংকের এক্সপোর্টারের কাছে পৌঁছা সম্ভব না, সে একটা ব্যাংকের সহযোগিতা নেয়, যাকে আমরা বলছি অ্যাডভাইজিং ব্যাংক। এখানে কিন্তু শরিয়ার ইস্যুগুলো আছে যে অ্যাডভাইজিং ব্যাংক চার্জ নিতে পারবে কি পারবে না, যাই হোক। তারপরে এলসিটা পাওয়ার পরে এক্সপোর্টার শিপমেন্ট করে ইম্পোর্টারের কাছে, এবং সে ডকুমেন্ট প্লেস করে। ডকুমেন্ট প্লেস করে কোথায়? সরাসরি, সে যেহেতু অন্য কান্ট্রিতে থাকে, সে সরাসরি প্রেজেন্ট করতে পারে না, সে একটা ব্যাংকের সহযোগিতা নেয়। হতে পারে সেটা অ্যাডভাইজিং ব্যাংক নিজেই, কিন্তু অ্যাডভাইজিং ব্যাংক হইলে অ্যাডভাইজিং ব্যাংকের নাম তখন চেঞ্জ হয়ে যায়, অথবা অ্যাডভাইজিং এর বাইরেও সে আলাদা একটা ব্যাংকে চুজ করতে পারে, যেই ব্যাংকটাকে আমরা বলছি নমিনেটেড ব্যাংক। নমিনেটেড ব্যাংক এই ডকুমেন্টটা প্রেজেন্ট করে ব্যাংকে। তো ব্যাংকে প্রেজেন্ট করার পরে ব্যাংক এটা স্ক্রুটিনাইজ করে যে এটা কি ডিসক্রিপেন্সি আছে কি নাই। যদি কমপ্লায়েন্ট থাকে, আপনারা জানেন যে ডকুমেন্ট চেকিং এর আর্টিকেল ইউসিপিতে তিনটা, একটা হচ্ছে 14, 15, 16। 14 হচ্ছে স্ট্যান্ডার্ড অফ ডকুমেন্ট এক্সামিনেশন, 15 হচ্ছে কমপ্লাইং ডকুমেন্ট, আর 16 হচ্ছে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট। তার মানে আপনি আহ, কি কি স্ট্যান্ডার্ডে ডকুমেন্ট এক্সামিন করবেন, তাটা 14 নম্বর আর্টিকেল বলছে। 15 নম্বরে বলছে যদি কমপ্লাইং হয় তাহলে আপনার ট্রিটমেন্টটা কি হবে, আর 16 নম্বরে বলছে যদি ডিসক্রিপেন্ট হয় তাহলে কি করবেন। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে ডকুমেন্ট পাইলো, ডকুমেন্টটা কমপ্লায়েন্ট, তখন সে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে টাকা নিয়ে, অথবা অ্যাজ পার অ্যারেঞ্জমেন্ট যদি তার সাথে সাবসিকুয়েন্ট পোস্ট শিপমেন্ট ফ্যাসিলিটি থাকে, তাহলে মুরাবাহা অথবা মুশারাকা বা এইচপিএসএম বা ডিমিনিশিং মুশারাকা যেটাই বলেন না কেন, সেই ফ্যাসিলিটির আন্ডারে সে নমিনেটেড ব্যাংকের মাধ্যমে কি করে? এক্সপোর্টারকে পেমেন্টটা দেয়। দিস ইজ অল অ্যাবাউট এই যে পেমেন্ট রিলিজ করে, তারপরে ডকুমেন্ট পেমেন্ট রিলিজ করার পরে এলসি অ্যাপ্লিক্যান্টকে ডকুমেন্ট রিলিজ করে। এখানে আমরা সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করছি, যে আরো কিছু ব্যাংকের যুক্ত হয় মাঝে মধ্যে: কনফার্মিং ব্যাংক, রিইম্বার্সিং ব্যাংক, প্রেজেন্টার। আচ্ছা, ডকুমেন্টারি কালেকশনের বেসিক ফর্ম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে মোটামুটি আমরা 50% পড়াশোনা করে ফেলছি। শুধু শরিয়ার সাথে আমি শুধু কিছু লিঙ্কেজ করাইতে পারলেই হইলো। ডকুমেন্টারি ক্রেডিটের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, দেখেন। ডকুমেন্টারি ক্রেডিট অ্যাজ এ রিটেন আন্ডারটেকিং, এটা আমরা আগেই বলছি যে দিস ইজ আন্ডারটেকিং নট গ্যারান্টি, এটা মাথায় রাখবেন। বাই এ ব্যাংক নোন অ্যাজ ইস্যুয়ার, ঠিক আছে, গিভেন টু দ্য সেলার, সেলার মানে বেনিফিশিয়ারি, অ্যাজ পার বায়ার্স অ্যাপ্লিকেশন বা ইনস্ট্রাকশন, অর ইজ ইস্যুড বাই দ্য ব্যাংক ফর ইটস ওন ইউজ, যেটা আমরা আগেই বলছি। আন্ডারটেকিং টু পে আপ টু এ স্পেসিফাইড অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করার সে ইয়ে করে। পেটা কিভাবে হবে সেইখানে, ওই যে আমাদের শুরুতে আমরা বলছিলাম না যে পেমেন্ট মেথড কয় প্রকার, তখন আমাদের একজন বলছিলেন যে ডেফার্ড পেমেন্ট, সাইড পেমেন্ট। এটা হচ্ছে এলসির আন্ডারে। এলসির আন্ডারে পেমেন্ট তিন প্রকার: একটা হচ্ছে সাইড পেমেন্ট, একটা হচ্ছে ডেফার্ড পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তো বলছে যে ইন ক্যাশ অর থ্রু অ্যাকসেপ্টেন্স অর ডিসকাউন্টিং অফ এ বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে।
ভাবে আপনি পেমেন্ট দিতে পারেন উইদিন এ সার্টেন পিরিয়ড অফ টাইম অন কন্ডিশন দ্যাট দ্য সেলার প্রেজেন্টস ডকুমেন্টস ফর দ্য গুডস কনফার্মিং টু দ্য ইনস্ট্রাকশন। এগুলো নিয়ে আমরা কথা বলছি। ইন ব্রিফ বলছে ডকুমেন্টারি ক্রেডিট ইজ অ্যান আন্ডারটেকিং বাই আ ব্যাংক টু পে সাবজেক্ট টু কনফর্মিটি অফ দ্য ডকুমেন্টস টু দ্য কন্ট্রাকচুয়াল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এটা ডাবল আসছে কেন জানি না, যাই হোক। এখানে ভেরি ইন্টারেস্টিংলি ডকুমেন্টারি ক্রেডিটের 3টা স্টেজ আমাদের আউফি স্টেটমেন্টে আসছে। এতে আপনি বুঝতেই পারছেন যে দ্য স্টেজ অফ কনক্লুডিং আ ক্রেডিট কন্ট্রাক্ট, এই ক্রেডিট কন্ট্রাক্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা এই যে এখানে যেটা দেখলাম বেসিক্যালি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ব্যাংকে এলসি অ্যাপ্লিকেশন দেওয়া, এই প্রসেসটা এইটুকুকে বলা হয়েছে যে হচ্ছে ক্রেডিট কন্ট্রাক্ট কনক্লুশন, ফার্স্ট স্টেজ। ঠিক আছে, দেখেন দিস স্টেজ প্রিসিডস ক্রেডিট, এটা ক্রেডিট ইস্যুর আগের ঘটনা। অ্যান্ড দ্য কন্ট্রাক্ট কনক্লুডেড ইজ ইউজুয়ালি এ সেল কন্ট্রাক্ট, এটা প্রধানত করা হয় একটা সেলস কন্ট্রাক্টের মাধ্যমে। ইন হুইচ দ্য সেলার স্টিপুলেটস দ্যাট দ্য প্রাইস বি পেইড থ্রু ডকুমেন্টারি ক্রেডিট। এই যে আমি আপনাদের শুরুতে বলছি না যে একমাত্র সেলস কন্ট্রাক্টে যদি পেমেন্ট মেথড ডকুমেন্টারি ক্রেডিট থাকে তাহলেই এই এলসি এই স্ট্যান্ডার্ডটা প্রযোজ্য। হাউএভার দ্য কন্ট্রাক্ট মে বি এ লিজ কন্ট্রাক্ট, এজেন্সি উইথ কমিশন অর এনি আদার কন্ট্রাক্ট। মানে এইখানে কন্ট্রাক্টটা ব্যাংক এবং কাস্টমারের মধ্যে লিজ কন্ট্রাক্ট হইতে পারে যদি আমার ক্যাপিটাল মেশিনারিজ হয়, এজেন্সি কন্ট্রাক্ট হইতে পারে কমিশনের মাধ্যমে, অথবা এনি আদার কন্ট্রাক্ট। যেমন আমরা যদি ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স হয় তাহলে আমরা কি করি, মুরাবাহা ফাইন্যান্স করি, পোস্ট ইম্পোর্ট টিআর বলি আমরা, বা এমপিআই টিআর, পোস্ট ইম্পোর্ট মুরাবাহা টিআর বলি। আপনার তো বুঝতে সমস্যা হচ্ছে না তো নাকি? আচ্ছা, সেকেন্ড স্টেজে এসে সে কি বলে, দ্য স্টেজ অফ রিকোয়েস্টিং দ্য ওপেনিং ক্রেডিট, অর্থাৎ সেলস কন্ট্রাক্ট যখন কনক্লুড হয়ে যায় তারপরে সে বা মৌখিকভাবে যখন ব্যাংকারদের সাথে তার একটা কি ধরনের ক্রেডিট ফ্যাসিলিটি দেবে সব যখন কনফার্ম হয়ে যায় তখন সে অ্যাট দিস স্টেজ দ্য বায়ার রিকোয়েস্ট দ্য ব্যাংক টু ওপেন দ্য ক্রেডিট সো দ্যাট দ্য সেলার ক্যান বি নোটিফাইড। ঠিক আছে, তখন এলসি ওপেনিং স্টেজ আসে এবং নোটিফাইড, সেলার ক্যান বি নোটিফাইড। নোটিফাইড কিভাবে হয়, সেলার কিভাবে একটা এলসি নোটিফাইড হয় একজন একটু বলেন তো দেখি। অ্যাডভাইজিং ব্যাংক তাকে নোটিফিকেশন ওই দেয়। অ্যাডভাইজিং, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাডভাইজিং ব্যাংক থাকা কি অ্যাডভাইজিং ম্যান্ডেটরি? অ্যাডভাইজিং ব্যাংক থাকা কি ম্যান্ডেটরি? না, ম্যান্ডেটরি না, নেগোশিয়েটিং ব্যাংক কাজ করতে হবে। নেগোশিয়েটিং ব্যাংক তো পরের ধাপে, অর্থাৎ আপনি ডকুমেন্ট প্রেজেন্ট করার পরে। অর্থাৎ ইস্যুইং ব্যাংক চাইলে নিজেও সেলারের কাছে পৌঁছাইতে পারে, নো সেটার কাছে প্রবলেম। করতে হবে। হ্যাঁ, এতে কোনো বাধা নাই। বাট সে চাইলে একটা ফার্স্ট ব্যাংকের সহযোগিতা নিতে পারে, যাকে আমরা অ্যাডভাইজিং ব্যাংক বলছি। ইভেন দো অ্যাডভাইজিং ব্যাংকও যদি সরাসরি তার কাছে পৌঁছতে না পারে সেলারের কাছে, সে আর একটা ব্যাংকের সহযোগিতা নিতে পারবে, যাকে আমরা বলছি সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক। এবং এই সেকেন্ড অ্যাডভাইজিং এর পরে ইউসিপি তে আর কিছু বলা নাই, বাট এবার নাও করে নাই যে থার্ড ব্যাংকের সহযোগিতা নিতে পারবে কি পারবে না। তার মানে আপনি চাইলে একাধিক অ্যাডভাইজিং ব্যাংকের সহযোগিতা নিতে পারেন, অথবা আপনি সরাসরি কি করতে পারেন, কাস্টমারকে নোটিফাই করতে পারেন। যেমন হাইপোথেটিক্যালি একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই, হাইপোথেটিক্যালি কিন্তু এটা নর্মালি ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস হয় না, যে এখন যদি স্কয়ার ফার্মাসিউটিক্যালস চায় বা যারা ধরেন এ রেটেড কোম্পানি, তারা যদি বলে যে আমরা নিজেরাই সুইফটের অ্যাক্সেস নেব, এবং তাদের ক্রেডিট রেটিং যদি সাপোর্ট করে, যে ধরেন তারা আমেরিকার এসসিবি ব্যাংকের সাথে নিজেরাই কন্ট্রাক্ট করলো যে ঠিক আছে আমাদের কোনো এলসি যদি তুমি ইস্যু করো সেটা আমাদের স্কয়ারকে সরাসরি দিবা, কারণ আমি অ্যাডভাইজিং ব্যাংকে গিয়ে কেন আমি অ্যাডভাইজিং চার্জটা দেবো। এটা কিন্তু এই দিন বেশি দূরে না। আপনারা জানেন যে অ্যাকচুয়ালি এই ডকুমেন্টারি ওয়ার্ল্ড ক্রেডিটটাই ওয়াইড কিন্তু এটা উঠে যাবে। অলরেডি হচ্ছে। আচ্ছা, হচ্ছে হচ্ছে তাই, এই যে স্যার বলছেন যে মার্কেটে অলরেডি এটা কিন্তু হচ্ছে। ইভেন তো আপনারা জানেন যে আসলে ডকুমেন্টারি ক্রেডিট কিন্তু আসলে আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, এবং সিগনিফিক্যান্টলি কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকও ইদানিং কিন্তু দেখছেন আপনারা যে ওপেন অ্যাকাউন্টটা বাংলাদেশে ইম্পোর্টের ক্ষেত্রে পারমিজিবল ছিল না, সরি ইম্পোর্টের ক্ষেত্রে পারমিজিবল ছিল, এক্সপোর্টের ক্ষেত্রে পারমিজিবল ছিল না,
এখন কিন্তু আন্ডার সাম টার্মস এন্ড কন্ডিশন ওপেন অ্যাকাউন্টটাকে অ্যালাউ করা হচ্ছে। আচ্ছা, দ্য স্টেজ অফ ইস্যুইং ক্রেডিট অ্যান্ড নোটিফাইং দ্য সেলার, এটা তো আমরা পড়লাম যে আপনি সেলার এট দিস টাইম দ্য ব্যাংক ইস্যুস অ্যান্ড সেলস দ্য লেটার অফ ক্রেডিট টু দ্য সেলার আইদার ডাইরেক্টলি অর থ্রু অ্যান ইন্টারমিডিয়ারি ব্যাংক। ইন্টারমিডিয়ারি ব্যাংক মানে হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। তারপরে হচ্ছে দ্য স্টেজ অফ এক্সিকিউটিং দ্য ক্রেডিট, বেনিফিশিয়ারি ডকুমেন্ট প্রেজেন্ট, সরি মানে শিপমেন্ট করবে, ডকুমেন্ট প্রেজেন্ট করবে, এইটাকে আমরা বলছি হচ্ছে এক্সিকিউটিং অফ দ্য ক্রেডিট। ঠিক আছে, এবং পেমেন্টটা কমপ্লিট হবে, মানে ডকুমেন্ট চেক হবে। আমি বিস্তারিত পড়লাম না যেহেতু আমাদের সময় কম। তার মানে এখানে হচ্ছে শিপমেন্ট হবে, ডকুমেন্ট প্রেজেন্ট হবে, ইস্যুইং ব্যাংক মানে নমিনেটেড ব্যাংক যদি চায় ডকুমেন্ট চেক করবে, তারপরে নমিনেটেড ব্যাংক ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ডকুমেন্ট পাঠাবে, সে চেক করবে, রিজেক্ট করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে ইত্যাদি করে সে পেমেন্টটা এক্সিকিউট করবে। পেমেন্টটা এক্সিকিউট করবে কিভাবে? কাভারেজ বাই করেসপন্ডেন্ট। ইফ মোর দ্যান ওয়ান ব্যাংক পার্টিসিপেন্টস ইন দ্য এক্সিকিউশন অফ দ্য ক্রেডিট, তাহলে আমি আমার করেসপন্ডেন্ট ব্যাংকের সহযোগিতা নেব। ওকে, এইখানে একটু স্লাইডটা দেখা যাচ্ছে না, দাঁড়ান। ওকে, তার মানে আমরা যদি একটা সংক্ষেপে বলি তাহলে এইখানে এলসি স্টেজকে 5টা ভাগে তারা ভাগ করছে। একটা হচ্ছে কনক্লুডিং আ ক্রেডিট কন্ট্রাক্ট, রিকোয়েস্টিং দ্য ওপেনিং অফ ক্রেডিট, ইস্যুইং ক্রেডিট অ্যান্ড নোটিফাইং দ্য সেলার, এক্সিকিউটিং দ্য ক্রেডিট, কাভারেজ বাই করেসপন্ডেন্ট। ঠিক আছে, তার মানে অ্যাজ পার ডকুমেন্টারি ক্রেডিট এইখানে এলসির কাভারেজ বা এলসির স্টেজকে 5 ভাগে ভাগ করছে। আমাকে একজন একটু কি বলতে পারেন যে কনভেনশনাল ব্যাংকে এলসি কে কাভারেজ দেওয়ার জন্য এখানে কোন স্টেজ গুলো আসলে প্রযোজ্য না? মানে এলসি আসলে শুধু মানে কনভেনশনাল আমরা যে নর্মাল এলসি করি সেইখানে বেসিক্যালি এখানে কোন কোন স্টেজ প্রযোজ্য আর কোন কোন স্টেজ প্রযোজ্য না, জাস্ট আপনার একটা ইয়ে করার জন্য, যে আপনাদের মেমোরাইজটা যেন আরো সুবিধার হয় এই জন্য এই প্রশ্নটা করা। বলেন, যে কেউ একজন বলেন। না, এখানে তো আসলে তো ক্রেডিট কন্ট্রাক্ট বা সেলস কন্ট্রাক্টটা এলসি করলেই সেলস কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যায়। হ্যাঁ, এটা কনক্লুড করার লাগে না, যখন আমি এলসি করলাম তখন সেলস কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যায়, ওটা আর থাকে না, দ্যাট ইজ রিপ্লেস বাই এলসি, স্ট্যান্ড বাই লেটার লেটার অফ অফ ক্রেডিট। ক্রেডিট। হ্যাঁ, অবসলিউট, এটা করলেই এটা অটোমেটিক হয়ে যায়। আর তারপরে এই যে নোটিফিকেশন, সেটা তো আপনি বললেন যে অ্যাডভাইজিং ব্যাংকের মধ্যে হতে পারে অথবা ডাইরেক্টলি করা যেতে পারে, এটা তো কনভেনশনালে থাকে। এটা মনে হয় সেম দুই জায়গায়। আর এক্সিকিউশন অফ ক্রেডিট, সেটাও আপনি বললেন যে নমিনেটেড ব্যাংক সেই ডকুমেন্ট সবকিছু দিয়ে, ডকুমেন্টারি নন ডকুমেন্টারি সব প্লেস করার পরে ডিসক্রিমিনেন্সি বা থাকলে থাকুক বা না থাকুক সেটার উপরে করেসপন্ডেন্স হতে পারে, ডিসকাউন্ট হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, এটা সবকিছুর পরে যেটা যদি অ্যাকসেপ্টেবল হয় তখন এক্সিকিউশনে যায়। হ্যাঁ, সে এলসি যখন ইয়ে দেয় তখন তারা ডকুমেন্ট পাঠায়, সেই ডকুমেন্টে তারা ওই অনুযায়ী তারা প্রসিড করে। কাভারেজ বাই করসপন্ডেন্স, এখানে পেমেন্টের ব্যাপারটা কি বলছে কিনা জানি না, আমি বুঝতেছি না এটা কি কনফার্মেশন ব্যাংকের যারা পেমেন্ট করে কাভারেজ বাই করসপন্ডেন্স এটা দ্বারা কি না, বুঝাইছে, আমি এটা আই ডোন্ট নো। এটা স্যার, এটা স্যার প্রথম কথা হচ্ছে যে আমি একটু, স্যার তো মোটামুটি ব্যাখ্যা দিয়েছেন, আমি স্যারের সাথে শুধু একটু অ্যাড করি। চমৎকার ব্যাখ্যা হয়েছে। প্রথম কথা, কনভেনশনাল ব্যাংকে কনক্লুডিং আ ক্রেডিট কন্ট্রাক্ট দিস ইজ নট দ্য পার্ট অফ এলসি। তার মানে সেকেন্ড থেকে আসলে আমার সেকেন্ডটাও কিন্তু প্রযোজ্য না, কারণ রিকোয়েস্টিং দ্য ওপেনিং অফ ক্রেডিট, হ্যাঁ ক্রেডিট ওপেনিং এর জন্য আপনি রিকোয়েস্ট করছেন কিন্তু ইউসিপি এটা কাভার করে না। ইউসিপি কাভার করে এলসি ইস্যু থেকে। তো তার মানে হচ্ছে ইস্যুইং ক্রেডিট অ্যান্ড নোটিফাইং দ্য সেলার, এক্সিকিউটিং দ্য ক্রেডিট, এই দুইটা হচ্ছে এক্স্যাক্টলি কনভেনশনালের সাথে বা আমাদের ইউসিপি কাভার করছে। কাভারেজ বাই করেসপন্ডেন্স, এটাও ইউসিপি কাভার অনেক সময় করে অনেক সময় করে না, কারণ আপনারা জানেন যে ইউসিপির আর একটা পাবলিকেশন আছে ইউআরআর, ইউআরআর 725। যদি আপনার ইউআরআর 725 কে
এলসি তে রেফার করা হয়, তখন ওই জায়গায় আর ইউসিপি কাজ করে না, তখন ইউআরআর, ইউআরসি, সরি, হ্যাঁ ইউআরআর, ওটা কি ইউনিফর্ম। ইউনিফর্ম রুলস ফর রিইম্বার্সমেন্ট? জি স্যার, জি স্যার, ইউনিফর্ম রুলস ফর ব্যাংক টু ব্যাংক রিইম্বার্সমেন্ট। তো এইটা মোটামুটি জাস্ট আমরা একটু মিলানোর চেষ্টা করলাম, কিন্তু আমাদের শরিয়া স্ট্যান্ডার্ডে আমাদেরকে পাঁচটাই বলতে হবে। যদি কখনো এমসিকিউ তে আসে যে আমাদের, এটা অনেক সময় আসে যে ডকুমেন্টারি ক্রেডিটের স্টেজ কয়টা, আবার অনেক সময় কাজ তুলে দেয়। যে আমি যখন শরিয়া সিপার আন্ডারে পরীক্ষা দিয়েছিলাম, তখন চারটা কাজ তুলে দিয়ে বলেছিল যে এটা কোন, মানে প্রথমে একটা কাজের কথা বলে তারপরে বলছিল যে কোন স্টেজের কাজ। তো এই ধরনের কোশ্চেনও কিন্তু আমার নর্মালি শরিয়া স্ট্যান্ডার্ড থেকে আসে, বা সিপিএসএস এ আসারও সম্ভাবনা। ওকে, আপনারা একটু ডিপলি বুঝলে দেখবেন যে এটা আসলে আপনাদের আর সমস্যা হবে না। এইখানে এলসির ক্লাসিফিকেশন নিয়ে তো আসলে এটা আগে আমি বলছি যে জেনারেলি যেটা হয়, আমি একবার পড়ে গেলেই আপনারা বুঝবেন। এলসি অনেক ভাবে ক্লাসিফাইড হইতে পারে। যেমন অন দ্য বেসিস অফ পেমেন্ট মেথড এলসি হয়, আমি আগে বলে নেই তারপরে মিলান আপনারা। অন দ্য বেসিস অফ পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড মানে ইনিশিয়াল পেমেন্ট মেথড না, মানে পেমেন্ট মেথড আন্ডার এলসি। এটা কিন্তু মাথায় রাখবেন, আমরা ওই চার প্রকার এলসির মধ্যে এখন, মানে সরি, চার প্রকার পেমেন্ট মেথডের মধ্যে আমরা এখন যেটা বলছি ওটা সবই এলসির আন্ডারে। কারণ আমরা ওপেন অ্যাকাউন্ট, ক্যাশ ইন অ্যাডভান্স আর ডকুমেন্টারি কালেকশন এ নিয়ে আমাদের বক্তব্য শেষ ওখানেই। তো এলসির আন্ডারেও কিন্তু আবার পেমেন্ট মেথড তিন প্রকার, যেটা আপনারা অনেকেই উল্লেখ করেছেন। একটা হচ্ছে ক্যাশ এলসি, যেটা ক্যাশে পেমেন্ট করা হয় তাকে বলা হয় ক্যাশ এলসি। আবার যেটা ডেফার্ড অথবা অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে পেমেন্ট করা হয় তাকে বলা হয় ডেফার্ড এলসি অথবা ইউজেন্স এলসি। তার মানে পেমেন্টের উপর ভিত্তি করে এলসি দুই প্রকার। আবার অনেক সময় দেখা যায় যে আপনি একটা এলসি পাইলেন, ওই এলসিটার কাজ আপনি করবেন না, আপনি ট্রেডার অথবা আপনার ম্যানুফ্যাকচারার, আপনি কিন্তু আপনার হয়তো ফ্যাক্টরিতে 10,000 পিসের অর্ডার তোলার মতো ক্যাপাসিটি আছে। তো আপনি অর্ডার পাইছেন 20,000। তখন এই 20,000-এর কাজ করতে গেলে আপনি যে অন্য ফ্যাক্টরির সহযোগিতা বা অন্য ফ্যাক্টরির কাজ বানাইতে পারবেন কিনা এটা এলসিতে লেখা থাকে। তো এলসিতে যদি এই ধরনের পারমিশন দেয় যে আপনি চাইলে এই এলসির মাধ্যমে আর একটা এলসি ইস্যু করে অন্যের কাছ থেকে মাল বানায় নিতে পারবেন, তাহলে সেই, এটারে বলে ট্রান্সফারেবিলিটি। তো ট্রান্সফারেবিলিটির উপর ভিত্তি করে আবার এলসি দুই প্রকার, ট্রান্সফারেবল এলসি, নন ট্রান্সফারেবল এলসি। এটা ইউসিপির আর্টিকেল 38 এটা নিয়ে বক্তব্য দিয়েছে অনেক। আবার অনেক সময় এলসি যদি নন ট্রান্সফারেবল হয়, তারপরেও তো আপনার এই 20,000 পিস আপনি আপনার ফ্যাক্টরিতে বানাইতে পারবেন না। তখন আপনি যদি এই মাস্টার এলসি কে ব্যাকড রেখে মাস্টার এলসির আন্ডারে আবার স্বতন্ত্র একটা এলসি ইস্যু করেন ব্যাকড বাই মাস্টার এলসি, তাকে তাকে আমরা বলছি ব্যাক টু ব্যাক এলসি। ঠিক আছে। আবার বর্তমানে আমাদের বাংলাদেশে যেহেতু ইডিএফ পেমেন্টের মাধ্যমে কিছু এলসি পেমেন্ট করা হয়, সেই আঙ্গিকে অনেকে এই সমস্ত, যেই সমস্ত এলসির পেমেন্ট ইডিএফ এর মাধ্যমে হয় তাদেরকে বলা হয় ইডিএফ এলসি। আবার অনেক সময় এলসি তে বলা থাকে যে এই এলসি পাওয়ার সাথে সাথে তুমি কাস্টমারকে কি করবা, অ্যাডভান্স 10% টাকা দিয়ে দিবা, তাকে বলা হয় অ্যাডভান্স ক্লজ এলসি অথবা রেট ক্লজ এলসি। আবার অনেক সময় বলা হয় অ্যাডভান্স পেমেন্ট দিবা কিছু শর্ত সাপেক্ষে, গুডস তৈরি করার জন্য দিবা না, গুডস শুধু স্টোরিং বা ওয়্যার হাউসে রাখার জন্য দিবা, সেটাকে আমরা আবার বলি গ্রিন এলসি। ঠিক আছে। তো আবার অনেক সময় দেখা যায় যে আমরা ক্রেডিট যেমন দেই রিভলভিং, বা আমরা ইনভেস্টমেন্ট যখন করি রিভলভিং লিমিট, যে আপনার 10 লাখ টাকার লিমিট আছে, আপনি এই 10 লাখ টাকার লিমিটের মধ্যে বারবার নিতে পারবেন, দিতে পারবেন। তো এর উপর ভিত্তি করে এলসিও কিন্তু এরকম হইতে পারে যে আপনাকে 1 বছরের জন্য বারবার কমিশন না দিয়ে একবারের জন্য একটা এলসি ইস্যু করলো একটা পার্টি, বললো যে এই এলসির ভ্যালিডিটি থাকবে 1 বছর এবং 1 বছরে $1,00,000, এবং $1,00,000 মধ্যে সে বারবার কি করতে পারবে, রিইউজ করতে পারবে বা রিভলভিং করতে পারবে। তাহলে এই ধরনের এলসি কে বলা হয় রিভলভিং এলসি। ঠিক আছে। তাহলে নানাভাবে এলসি কে আসলে ক্লাসিফাইড করা যেতে পারে। আমরা যদি একটু পড়ি, দেখেন ডকুমেন্টারি ক্রেডিট ইজ ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু স্ট্রেংথ অফ দ্য আন্ডারটেকিং ইনটু টু টাইপ। ও আচ্ছা, প্রথমে একটা আসলটাই বলি নাই, যে আসলে আন্ডারটেকিংটা কি আপনি চাইলেই ভেঙে ফেলতে পারবেন, নাকি আপনি চাইলেই ভেঙে ফেলতে পারবেন না, আপনার বেনিফিশিয়ারির অনুমতি লাগবে, বা কনফার্মিং ব্যাংক থাকলে কনফার্মিং ব্যাংকের অনুমতি লাগবে। সেটার উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে রিভোকেবল এলসি এখন আর আর একটা হচ্ছে রিভোকেবল এসি নাই, সবই রিভোকেবল। আচ্ছা, রিভোকেবল এলসি নাই। থ্যাংক ইউ ভেরি মাচ।
রিভোকেবল এলসি নাই, এটা ঠিক, কিন্তু আমি চাইলে রিভোকেবল এলসি ইউজ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? রিভোকেবল এলসি ইউজ করলে আপনি ইউসিপি আর্টিকেল ইউজ করতে পারবেন না, কারণ ইউসিপি বলছে 2 নম্বর আর্টিকেলের ডেফিনেশনে বলছে এলসি মানেই ইরেভোকেবল। তাহলে ইউসিপি ছাড়া এলসি কি হয়? হ্যাঁ, আমি চাইলে ইউসিপি প্রযোজ্য না করে আমার যদি পার্টি ইস্যু করে তাহলে আমি করতে পারি, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড, আর একটা কাজ আমি করতে পারি, যেমন 1 নম্বর আর্টিকেলে কিন্তু বলছে আপনি চাইলে এক্সপ্রেসলি আপনি ইউসিপির আর্টিকেলকে এক্সক্লুড করতে পারেন অথবা মডিফিকেশন করতে পারেন। তা আপনি যদি বলেন যে ইউসিপির এই ডেফিনেশনের এই আর্টিকেলটা বা এই ইরেভোকেবল এলসির আর্টিকেলটা এই এলসিতে প্রযোজ্য না, ইউসিপির সবকিছুই প্রযোজ্য কিন্তু এই আর্টিকেলটা প্রযোজ্য না, তাইলেও কিন্তু রিভোকেবল ক্রেডিট হইতে পারে। আমরা শুধু এই কারণে বলি যে রিভোকেবল সম্ভব না, যেহেতু ইন্টারন্যাশনালি ইউসিপির বাইরে আমরা কোনো এলসি করি না, বিশেষ করে বাংলাদেশে। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু 2007 সালে ইউসিপি আসার পরে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে। সার্কুলারটা আমার এই ল্যাপটপে নাই, থাকলে দেখাইতে পারতাম। ওনারা বলছে যে ইউসিপি 600 এর বাইরে আপনি কোনো এলসি ইস্যু করতে পারবেন না। তার মানে স্যার রাইটলি বলেছেন যে আসলে আমাদের দেশে রিভোকেবল এলসি ইস্যু করার আর কোনো সুযোগ নাই, কিন্তু থিওরিটিক্যালি কিন্তু আছে। তো তার মানে ক্লাসিফিকেশনে রিভোকেবল ক্রেডিট একটা বলছে হুইচ ক্যান বি অ্যামেন্ডেড অর ক্যান্সেলড উইদাউট কনসাল্টিং দ্য বেনিফিশিয়ারি। ইরেভোকেবল ক্রেডিটের ক্ষেত্রে হুইচ ক্যান নট বি অ্যামেন্ডেড অর ক্যান্সেলড উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য পার্টি। ওকে, আদার ক্লাসিফিকেশন আমি অনেকগুলো বলে ফেলেছি, দেখেন বলছে ট্রান্সফারেবল ডকুমেন্টারি ক্রেডিট। Credit entitles the beneficiary to request the executing bank to make the credit available partially or totally to another beneficiary. হ্যাঁ, আমরা কিন্তু ডিপে যাচ্ছি না, কারণ ডিপে যাওয়ার আমার দরকার নাই, শরিয়া স্ট্যান্ডার্ড ডিপে যাওয়ার আমার দরকার নাই। এই যে ব্যাক টু ব্যাক ক্রেডিট আছে দেখেন, হুইচ মিনস ক্রেডিট ইস্যুড ইজ গ্যারান্টিড বাই অ্যানাদার ক্রেডিট। এই অ্যানাদার ক্রেডিটকে বলি আমরা মাস্টার এজ বা মাস্টার ক্রেডিট। তারপরে বলছে রিভলভিং অর রিনিউয়েবল ক্রেডিট, যেটা আমি বলছি যে হুইচ মিনস দ্য বেনিফিশিয়ারি ক্যান রিপিটেডলি সাবমিট নিউ ডকুমেন্টস ফর নিউ অপারেশনস উইদিন দ্য লিমিটস অফ দ্য ক্রেডিট। এক্স্যাক্টলি আমরা যে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি দেই রিভলভিং ওয়ার্কিং ক্যাপিটালের জন্য সেরকম। তারপরে বলছে দেখেন রেট ক্লজ অর অ্যাডভান্স পেমেন্ট ক্রেডিট হোয়ার বাই দ্য ব্যাংক ইজ অ্যালাউড টু পে সার্টেন পার্সেন্টেজ। হ্যাঁ, এটা তো আমি বলছি। আর কোন এলসি এখানে রেট ক্লজ ছাড়া আর কিছু আছে? আর যেগুলো বলা আছে এগুলো আপনার আসলে বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আপনি নাম দেখলেই বুঝতে পারবেন। যেমন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ক্রেডিট, এটা যে কেন দিছে আমি বুঝলাম না। এটা হচ্ছে যে ডিপেন্ডিং অন দ্য ইস্যুইং ব্যাংক, মানে ইস্যুইং ব্যাংক যদি কোনো এলসির হয় তার মানে সেটা তার জন্য ইম্পোর্ট এলসি। আর যদি ইস্যুইং ব্যাংক নিজে না হয়ে অন্যজন ইস্যুইং ব্যাংক হয়ে আপনার ফেভারে বা আপনি যদি নমিনেটেড ব্যাংক বা অন্য কোনো ব্যাংক হন তাহলে এটা হচ্ছে এক্সপোর্ট এলসি। আর এখানে এক কথায় হচ্ছে যে এক্সপোর্টার যখন এলসি পায় তাকে এক্সপোর্টারের দৃষ্টিতে সেটা এক্সপোর্ট এলসি, আর ইম্পোর্টার যখন এলসি ইস্যু করে তখন ইম্পোর্টারের দৃষ্টিতে সেটা ইম্পোর্ট এলসি। তার মানে একই এলসি যখন ইম্পোর্টার করছে সেটাকে বলছি আমরা ইম্পোর্ট এলসি, আর যখন এক্সপোর্টার করছে সে মানে পাচ্ছে তখন আমরা তাকে বলছি এক্সপোর্ট এলসি। লোকাল অ্যান্ড ফরেন ক্রেডিট তো বুঝতেই পারছেন যে ইনল্যান্ড যেটা হয় সেটা লোকাল, আর ফরেন যেটা হয় ফরেন। কনফার্মড অ্যান্ড নন কনফার্ম, পার্শিয়াল শিপমেন্ট অ্যান্ড নন পার্শিয়াল শিপমেন্ট, ওয়ান সাইড অর ইমিডিয়েট পেমেন্ট, যেটা আমি শুরুতেই বলছিলাম যে সাইড পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট, অ্যাকসেপ্টেন্স ক্রেডিট, নেগোশিয়েবল ক্রেডিট, সিন্ডিকেটেড ক্রেডিট। সিন্ডিকেটিং ফাইন্যান্সের মতোই যদি একাধিক ব্যাংক একটা এলসির গ্যারান্টি দেয় তাকে আমরা বলছি সিন্ডিকেটেড ক্রেডিট বা পার্টনারশিপ ক্রেডিট। স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, এটা কিন্তু গ্যারান্টি। ওকে, ক্লাসিফিকেশন নিয়ে কারো কোনো প্রশ্ন অথবা যোগ করার আছে কিনা কাইন্ডলি একটু। স্যার কি কিছু যোগ করবেন? তৌফিক এলাহি স্যার। না না, থ্যাংক ইউ। আর কেউ কি একটু যোগ করবেন? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ ডকুমেন্টারি ক্রেডিট, আমরা অনেকগুলো ক্যারেক্টার অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে? দেখো এটা আমি একটু রিডিং করলে আপনারা বুঝতে পারবেন। ডিলিং ইন ডকুমেন্টারি ক্রেডিট টেক্স প্লেস অন দ্য বেসিস অফ ডকুমেন্টস অ্যালোন।
and is executed without reference to the goods. ভেরি ইম্পর্টেন্ট কথা দেখেন, আমরা ব্যাংকাররা শুরু থেকেই মানে ব্যাংকে জয়েন করে যখনই ফাউন্ডেশন ট্রেনিং করি তখন থেকে একটা কথা আমরা জানি, বা ট্রেডের যে একটা ক্লাস করেছে কোনো ট্রেনিং এ সেই কথাটা বলছে যে ইয়ে এলসি ডিলস উইথ ডকুমেন্টস নট উইথ গুডস। ব্যাংক ডিলস উইথ ডকুমেন্টস। সরি, হ্যাঁ, ব্যাংক ডিলস উইথ, এটা হচ্ছে ইউসিপি আর্টিকেল 5। ব্যাংক ডিলস উইথ ডকুমেন্টস নট উইথ গুডস অর সার্ভিসেস রিলেটেড টু দ্য এলসি। কিন্তু এটা কিন্তু শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি, কারণ শরিয়া বলে যে শরিয়ার কন্ট্রাক্টটা হইতে হইলে আন্ডারলাইং অ্যাসেট থাকতে হবে। এবং ভেরি ইন্টারেস্টিংলি আপনারা জানেন যে এখন কিন্তু আলটিমেটলি ইনডাইরেক্টলি এলসি বা ইউসিপিও সেই কথা বলছে। কারণ ইউসিপি বলছে, মানে ইউসিপির আর্টিকেলের মধ্যে বলে নাই, কিন্তু বলা হয়েছে যে মানি লন্ডারিং বা লোকাল কোনো ইস্যুতে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে সেটা ইউসিপি কে ওভাররাইড করবে, তখন আর ইউসিপি রুলটা প্রযোজ্য হবে না। তার মানে ইনডাইরেক্টলি কিন্তু শরিয়ার দিকেই আসলে ব্যাংকগুলো যাচ্ছে, মানে ইউসিপি আসলে ওইভাবে আর কাজ করছে না। এবং ইভেন তো আমাদের বাংলাদেশে দেখবেন যে আপনারা বিশেষ করে করোনার সময় থেকে নিয়ে এখন বলা হয়েছে যে আপনারা যারা ট্রেডে কাজ করেন আপনারা জানেন যে এই ভ্যাসেল টেকিং করতে হয়, অর্থাৎ আপনাকে এনশিওর হইতে, আপনি এক্সপোর্টের ক্ষেত্রেও ভ্যাসেল টেকিং করতে হয়, আবার ইম্পোর্টের ক্ষেত্রেও ভ্যাসেল টেকিং করতে হয়। যে আপনি ভ্যাসেল টেকিং করে যদি দেখেন যে ভ্যাসেলটা বাংলাদেশে আসে নাই বা এই ভ্যাসেলটা ফ্রড, তাহলে কিন্তু আপনারা এলসি পেমেন্ট দেবেন না। ওকে, ডকুমেন্ট যতই ঠিক আসুক না কেন। আচ্ছা, documentary credit in essence makes it binding for the bank to execute the credit whenever the beneficiary present. Within the duration of the validity of the contract, the documents required by the credit and conforming to the instruction. বলছে যে ডকুমেন্টারি ক্রেডিটটা একটা বাইন্ডিং আন্ডারটেকিং বাই দ্য ব্যাংক। কোন ব্যাংক? ইস্যুইং ব্যাংক। ঠিক আছে, whenever the beneficiary present, যখন বেনিফিশিয়ারি প্রেজেন্ট করে। এখানে দেখেন ভেরি ইন্টারেস্টিংলি আমি যে কথা শুরুতে বলছিলাম এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের কথা আনেই নেই, বলছে যদি বেনিফিশিয়ারি প্রেজেন্ট করে। কি প্রেজেন্ট করে? ডকুমেন্ট। কখন প্রেজেন্ট করবে? উইদিন দ্য ডিউরেশন অফ দ্য ভ্যালিডিটি, মানে এলসি ভ্যালিডিটির মধ্যে, মানে ভ্যালিডিটি অফ দ্য কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট মানে ক্রেডিট, মানে এলসিটা, এলসির ভ্যালিডিটির মধ্যে যদি বেনিফিশিয়ারি প্রেজেন্ট করে। কি প্রেজেন্ট করবে? ডকুমেন্ট। দ্য ডকুমেন্ট, কোন ডকুমেন্টস? রিকোয়ার্ড বাই দ্য ক্রেডিট। অর্থাৎ এলসিতে আপনি যেই ক্রেডিট চাইছেন সেই ক্রেডিট যদি সে প্রেজেন্ট করে, অ্যান্ড কনফার্মিং টু দ্য ইনস্ট্রাকশন। অর্থাৎ এলসিতে ডকুমেন্ট চাওয়া হয়। আপনারা যদি এলসিটা দেখেন, কখনো চেক করেন, দেখবেন এলসির অনেকগুলো ফিল্ড থাকে। তার মধ্যে একটা ফিল্ড হচ্ছে 46, সম্ভবত 46A না যেন কি, 46 এ থাকে হচ্ছে ডকুমেন্টের নাম, মানে কি কি ডকুমেন্ট প্রেজেন্ট করতে হবে। এটা হচ্ছে এইটার নাম হচ্ছে ডকুমেন্টারি রিকোয়ারমেন্ট। আচ্ছা, আর 47 আছে একটা, আপনারা দেখবেন 47 অনেক সময় 46 এর চেয়েও বড় হয়। সেইখানে এটারে আমরা বলি নন ডকুমেন্টারি কন্ডিশন অথবা অ্যাডিশনাল কন্ডিশন। ওখানে মনে হয় লেখা আছে অ্যাডিশনাল কন্ডিশন। ওইখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়। যে 46-এ বললো যে ইনভয়েস দিতে হবে, 47-এ গিয়ে বলছে যে ইনভয়েস অবশ্যই সাইন্ড হইতে হবে, তারপরে ইনভয়েসে কান্ট্রি অফ অরিজিন লেখা থাকতে হবে। এই ধরনের যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়, তার মানে 46 অনুযায়ী শুধুমাত্র ইনভয়েস প্রেজেন্ট করলেই হবে না। 47-এ যে আমার অ্যাডিশনাল কন্ডিশন আছে সেইটা যদি ইনভয়েস রিলেটেড হয়, সেই ইনস্ট্রাকশনটাও তাকে ইনভয়েসে ফলো করতে হবে। তার মানে হচ্ছে অ্যাজ পার এলসি রিকোয়ারমেন্ট, ডকুমেন্ট এবং ইনস্ট্রাকশন সব ফলো করে যদি প্রেজেন্ট করে, তাহলেই ইস্যুইং ব্যাংক বাইন্ডিং টু মেক পেমেন্ট টু দ্য beneficiary. Opening of credit by buyer, though it may be acted upon with certainty, is not considered a final payment of the price of the goods. আচ্ছা, এইখানে দেখেন ওপেনিং অফ ক্রেডিট বাই দ্য বায়ার, মানে একজন বায়ার যখন এলসি ওপেন করে, তো ইট মে বি অ্যাক্ট আপন দ্য সার্টেনটি, যদিও এটা নিশ্চয়তা থাকে যে হ্যাঁ পেমেন্ট সে দেবেই,
তারপরেও ইজ নট কনসিডার্ড আ ফাইনাল পেমেন্ট অফ দ্য প্রাইস অফ দ্য গুডস। এই এলসিটা আসলে কমিটমেন্ট কিন্তু বা আন্ডারটেকিং, এটা কিন্তু ফাইনাল পেমেন্ট না, গুডস এর ফাইনাল পেমেন্ট না। দ্য বায়ার রিমেইনস লায়াবল ফর পেমেন্ট আনটিল দ্য ব্যাংক পেজ দ্য ভ্যালু অফ দ্য ডকুমেন্ট। অর্থাৎ বায়ার কখন লায়াবল? যখন ব্যাংক পেমেন্ট করে দিবে। However, the seller does not have a right to request payment from the buyer as long as the credit subsists and is valid. এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে এলসি যতক্ষণ ভ্যালিড আছে তখন এক্সপোর্টার ইম্পোর্টারের কাছে কোনো টাকা চাইতে পারবে না। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। দ্য সেলার ডাজ নট হ্যাভ এ রাইট টু রিকোয়েস্ট পেমেন্ট ফ্রম দ্য বায়ার। অর্থাৎ বায়ারের কাছ থেকে টাকা চাওয়ার কোনো অধিকার নাই ফ্রম দ্য অ্যাজ লং অ্যাজ দ্য ক্রেডিট সাবসিস্ট, যতক্ষণ পর্যন্ত ক্রেডিটটা মানে আছে, এক্সিস্ট করছে অ্যান্ড ইজ ভ্যালিড, এবং ভ্যালিডিটি আছে। ইফ দ্য ক্রেডিট এক্সপায়ার্ড বিফোর দ্য সাবমিশন অফ দ্য ডকুমেন্ট, ডকুমেন্ট প্রেজেন্টের আগে যদি এলসি এক্সপায়ার হয়ে যায়, দ্য সেলার হ্যাজ দ্য রাইট টু ক্লেম পেমেন্ট ডাইরেক্টলি ফ্রম দ্য বায়ার। সেই ক্ষেত্রে যেহেতু এলসিটা আর নাই, এলসিটা ডেড, তখন সেলার যেহেতু মাল পাঠায় দিছে, তখন সে চাইলে বায়ারের কাছ থেকে পেমেন্ট ক্লেম করতে পারে। বিকজ এক্সপায়ারি অফ দ্য ক্রেডিট ইন ইটসেলফ ডাজ নট অ্যামাউন্ট টু রিভোকেশন অফ দ্য সেলস কন্ট্রাক্ট। এইখানে একটা কথা মাথায় রাখেন, সেলস কন্ট্রাক্টটা যখন করলেন, সেলস কন্ট্রাক্টের এগেইনস্টে যখন এলসি করা হলো, এলসি ভ্যালিডিটি পর্যন্ত সেলস কন্ট্রাক্টটা, ওই যে আমরা ছোটকালে যারা সায়েন্সে পড়ছি বলছি না, ব্যাঙের হাইবারনেশন, মানে শীতকাল যতদিন থাকে সে কিন্তু গর্ত থেকে বের হয় না, যখনই শীতকাল চলে যায় তখন সে গর্ত থেকে বের হয়। তো তার মানে যখন এলসি এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু ওই সেলস কন্ট্রাক্টটা আবার ভ্যালিড হয়ে যায়। ঠিক আছে, এখানে কিন্তু সেটাই বলছে যে যদি বায়ার গুডস পাঠাইছে বাট ডকুমেন্ট পাঠাইতে পাঠাইতে এলসি এক্সপায়ার হয়ে গেছে, তার মানে কি সে গুডস এর টাকা পাবে না? অবশ্যই পাবে। সেই টাকাটা কার কাছে চাইবে? বায়ারের কাছে চাইবে। The bank is obliged to pay the value of the credit to the beneficiary when the letter presents the documents. এটা ঠিকই আছে, এটা আগেই পড়া হয়েছে আমাদের। বলছে যে ডকুমেন্ট যদি প্রপারলি প্রেজেন্ট করে পাবে, কিন্তু এক্সেপ্ট আপন প্রুফ অফ ফ্রড অর ফর্জারি অফ দ্য ডকুমেন্ট or in case of court decision declaring the sale contract null and void। আমি যে কথাটা বললাম যে যদি ডকুমেন্ট ফ্রড, ফর্জারি, মানি লন্ডারিং অথবা দেশের কোনো কোর্টের যদি কোনো ইনজাংশন থাকে, তাহলে কিন্তু সে এই এটা আর পাবে না। তখন এই কন্ট্রাক্টটা মানে এলসিটা নাল এন্ড ভয়েড হয়ে যায়, মানে বাতিল হয়ে যায়। আর ওই যেখানে একটু বলছে ইন্টারপ্রিটেশন অফ দ্য ডিউটিস এন্ড অব্লিগেশনস পার্টিস, এখানে বলছে যে ডেলিভারি নিয়ে ইম্পোর্টাম কথা বলবে। ডকুমেন্টারি ক্রেডিট হচ্ছে ইউসিপি 500, কারণ আপনারা জানেন ডকুমেন্টারি ক্রেডিটের যেই 14 নম্বর স্ট্যান্ডার্ড, এটা 2004 সালে সম্ভবত ইস্যু হয়েছে, যখন আসলে ইউসিপি 500 ছিল। এই জন্য স্ট্যান্ডার্ড স্টিল নাও 500 এক্সিস্ট, বাট এটা হবে আসলে 600। This is all about the general discussion of LC and its payment method. এইটুক নিয়ে আপনাদের কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা? এবার আমরা শরিয়ার সাথে মিলাবো যে কতটুকু শরিয়ার সাথে যায়, কতটুকু শরিয়ার সাথে যায় না। কত বোঝায়? কারো কোনো কোশ্চেন আছে বা জানার আছে অথবা অ্যাডিশন করার সুযোগ আছে? নেক্সটে চলে যাই আমরা। থ্যাংক ইউ। আচ্ছা, পারমিজিবিলিটি অফ ডকুমেন্টারি ক্রেডিট। Dealing in documentary credit includes agency for providing procedural service, the most important of which is examination of document and the provision of institutional guarantee to the importer, as both agency and guarantee contracts are permissible. Documentary credit becomes permissible subject to the conditions stipulated in the standard. ওকে, এখানে বলছে যে ব্যাংকের দুইটা রোল থাকে। একটা রোল হচ্ছে এজেন্ট হিসাবে। এজেন্ট হিসাবে সে কি করে? সে আপনার এলসিটা ইস্যু করে, এলসিটা অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে বেনিফিশিয়ারির কাছে পৌঁছায়। তারপরে হচ্ছে ডকুমেন্টটা যখন আসে তখন সে চেক করে। তাহলে এটা হচ্ছে তার ওকালা
এগ্রিমেন্ট বা ওকালা কন্ট্রাক্ট বিটুইন বায়ার অ্যান্ড ইস্যুইং ব্যাংক। আর একটা কন্ট্রাক্ট থাকে হচ্ছে গ্যারান্টি। কারণটা হচ্ছে যে বায়ারের পক্ষ থেকে সে মানে আন্ডারটেক করতেছে অ্যাজ পার ইউসিপি, কিন্তু এই যে আমি আপনাদের শুরুতেই বলছি শরিয়ার দৃষ্টিতে এটা হচ্ছে গ্যারান্টি। কারণ অ্যাবসোলুট পেমেন্টটা আসলে ব্যাংক থেকে হবে না, ব্যাংক পেমেন্ট দেওয়ার পরে কিন্তু বায়ারের কাছে এই পেমেন্টটা দাবি করবে। তার মানে এটা শরিয়ার দৃষ্টিতে দিস ইজ গ্যারান্টি। তো বলছে এই গ্যারান্টি এবং এজেন্সি দুইটাই শরীয়তে বৈধ। As both agency and guarantee contracts are permissible, documentary credit becomes permissible subject to the conditions stipulated in this standard. মানে তার মানে হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিটটা আসলে পারমিজিবল এই স্ট্যান্ডার্ডের যে টার্মস এন্ড কন্ডিশনস সেগুলো মেনে। এজেন্সিটা কি তাহলে ব্যাংক হচ্ছে? এজেন্ট কি ব্যাংক, ওয়াকালা? এইখানে এজেন্ট ব্যাংক হচ্ছে, রাইটলি ইউ সেই, যে এখানে ব্যাংক এজেন্ট হচ্ছে। কিন্তু ইদানিং কালে শরিয়াতে এই নিয়ে একটা প্রশ্ন উঠছে, আপনার এই প্রশ্নটা আমি আপনাদের সাথে একটু ডিসকাস করব। ইভেন দো এ নিয়ে একটা অনেক ডিসকাশনও হচ্ছে অ্যাকচুয়ালি আসলে। উম, আচ্ছা এটুকু আগে শুনে রাখেন যে এইখানে ব্যাংক এজেন্ট হচ্ছে, কোথায় এজেন্ট হচ্ছে না আমরা দেখি স্ট্যান্ডার্ডের মধ্যে আছে কিনা। তা না হলে আপনাদের সুবিধার্থে আমি এই আলোচনাটা একটু আপনাদের খোরাকের জন্য বলে দেবো আর কি। ওপেনিং অল টাইপস অফ ডকুমেন্টারি ক্রেডিট, its issuance and confirmation on the basis of client's order or for the institution itself are permitted to an institution। এটা আমরা আগেই কিন্তু বলছি, ওইটারই এক্সটেনশন। It is also permissible to an institution to participate or play an intermediary role। এই যে আমি আপনাকে বললাম না যে অ্যাডভাইজিং ব্যাংক, নমিনেটেড ব্যাংক, নেগোশিয়েটিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, এগুলোর আমরা বলছি ইন্টারমিডিয়ারি রোল। তো বলছে যে এই ইন্টারমিডিয়ারি রোল সাচ এজ ডিলিংস টু নোটিফাই, অ্যামেন্ড, এক্সিকিউট ইন এনি ওয়ে সাচ ক্রেডিট either for its own use or on behalf of another institution or bank according to the available forms of executive documentary credit subject to item 3(1)(3)। এটা আমরা পরে বলবো। তার মানে বলছে যে ইস্যুইং ব্যাংকের পক্ষে এলসি ইস্যু করা যেমন পারমিজেবল, এলসি ইস্যু করার পরে যে ইন্টারমিডিয়েট যে পার্টিগুলো আছে, ইস্যু মানে কনফার্মিং ব্যাংক, নমিনেটেড ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, তারপর সে রিইম্বার্সিং ব্যাংক, এই ব্যাংকগুলোর মানে যে ওয়ার্ক গুলো করে, যে কাজগুলো করে সেগুলোও বৈধ। ঠিক আছে, জেনারেল রুল হচ্ছে বৈধ। তারপরেও তারা বলছে যে কিছু কন্ডিশন আছে। It is not permissible for the institution to undertake transactions in documentary credit in accordance with what is stated in item 3(1)(2), either for itself or on behalf of another as a client or institution or by of collaboration when such credit pertains to goods that are prohibited by the Sharia। মুদ্রা কথা হচ্ছে যে এলসির মাধ্যমে যে গুডসটা আনা হচ্ছে সেটা শরিয়া সম্মত না হইলে আপনি কোনো ধরনের রোল প্লে করতে পারবে না, ইন্টারমিডিয়ারি রোলও প্লে করতে পারবে না, এবং তো আপনি ইস্যুইং ব্যাংক হিসেবে রোল প্লে করতে পারবেন না। When such credit pertains the goods that are prohibited by Sharia or is based on a contract that is void or irregular। ভেরি ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটার মানে যে যে আপনি যে গুডসটা আনবেন, অ্যাসেটটা আনবেন, আন্ডারলাইং অ্যাসেট যদি শরিয়া সম্মত না হয় তাহলে এলসির কোনো কাজ আপনি পারফর্ম করতে পারবেন না। দ্বিতীয় কথা, শরিয়া পারমিটেড গুডস কিন্তু কন্ট্রাক্টের মধ্যে শরিয়া প্রহিবিটেড এলিমেন্টস আছে, তাহলেও আপনি সেই ধরনের এলসি করতে পারবেন না। যেমন আজকে কনভেনশনাল ব্যাংকগুলো ইউপাস এলসি করে, আমরা শরিয়া ব্যাংকগুলো ইউপাস এলসি করি। এখানে ইউপাস এলসির মধ্যে কিন্তু স্পষ্টতই সুদ আছে, যদিও একটু ভাষা চেঞ্জ করলে সুদ থেকে ইসলামী ব্যাংকগুলো হয়তো বাঁচতে পারে, কিন্তু আমি দেখছি যে অনেক ব্যাংকে এই ভাষাটা চেঞ্জ করে না। সেখানে গুডসের প্রাইস থাকে, আবার বলা হয় যে তুমি যখন ডিসকাউন্টিং করবে বাড়তি টাকা তোমাকে দেওয়া হবে। হয়তোবা ইন্টারেস্ট নামে বলে না, কিন্তু এটা বাড়তি টাকা, আপনি প্রাইজের বাইরে বাড়তি টাকা দেবেন মানে কি, এটাই তো ইন্টারেস্ট। তো সুতরাং এই ইন্টারেস্টের এলিমেন্ট যদি থাকে তাহলে সেই ধরনের এলসি ইস্যু করা, হ্যান্ডলিং করা বা ইন্টারমিডিয়ারি দায়িত্ব পালন করা সেটাও শরিয়াতে বৈধ না। আচ্ছা,
গুডস প্রহিবিটেড গেল কন্ট্রাক্ট দ্যাট ইজ ভয়েড অর ইরেগুলার ডিউ টু ওই ভিসিয়েটিং। নাম পরি ইসলামী জি, ব্যাংকগুলা কি তাহলে ইউপাসএলসি করে? হ্যাঁ ইউপাসএলসি করে। না, নাম আপনি কোন পরিবর্তন করার দ্বারা কি ইন্টারেস্টকে অ্যাভয়েড করা যায়? সিস্টেমটাকে তো ঠিক করতে হবে, মানে বললেন না ওয়ার্ডিং চেঞ্জ এক্স্যাক্টলি স্যার। করলে করা যেত, ইউজ করতে পারতো, ওটা কি সম্ভব নাকি প্রসেসটা ওই বাড়তি হ্যাঁ, টাকা ওটা অন্য কোনো না সিস্টেমে করা যেতে পারে এরকম কিছু? না, এইখানে আমি আপনারে বলি এই জিনিসটা এখনো অ্যাড্রেস হয় নাই, শরিয়াতে অ্যাড্রেস হবে। যেটা আমরা বলছি যে আমরা মুরাবাহাতে কন্ট্রাক্ট কনক্লুশন করি কিভাবে, আমরা ডেফার্ড পেমেন্ট ধরেই প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করি। যে হুম। প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1,10,000 টাকা, আপনি এবার 6 মাসে পেমেন্ট ধরবেন। এইটা আমি যদি ইউপাস এলসিতে গুডসের যে প্রাইসটা লিখি এলসি অ্যামাউন্ট, সেইটা যদি আমি ওই কনসিডারেশনে এনে করি যে আমার ইউপাসের এগেনস্টে আমার ওবিইউ হোক অথবা বাইরের থার্ড কান্ট্রি যদি আমাকে যে ডিসকাউন্টিংটা করবে, সেইটা যদি আমি আমার প্রাইসের মধ্যে নিয়ে আসি, প্রাইসের মধ্যে এনে প্রাইসটা যদি আমি বেশি ধরি বাই মুয়াজ্জালে সেলের মতো, ধরেন আমি বুঝতেছি যে আমার 6 মাসের এলসি পেমেন্ট মানে প্রফিট সহ দিতে হবে বা 10% প্রফিট সহ দিতে হবে। তো আমি এই 10% মার্কআপ ধরে আমি যদি এলসি অ্যামাউন্টটাকে বাড়ায় দিই, তারপরে যদি আমি রিবেটের অপশন পরে রাখি, তাইলে কিন্তু আমার মুরাবাহা ট্রানজেকশনের মতো হইলো মুরাবাহা বিল আজল অর্থাৎ বাই মুয়াজ্জাল। তো তো ওয়ার্ডিং চেঞ্জ করে একটু হবে না। গাড়ার গাড়ার হয়ে যাচ্ছে না অনেকটা? হ্যাঁ একটু গাড়ার হচ্ছে, কিন্তু এখন যেভাবে করছে এলসি প্রাইসে গুলো ওগুলো তো। সাবজেক্ট ম্যাটারে গাড়ার থাকলে তো কন্ট্রাক্ট ভয়েড হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে একটা জটিলতা আছে, ঘাড়ার একটু আছে, কিন্তু এটা এক্সেসিভ ঘাড়ার না কেন। আমি যখন বাই মুরাবাহায় প্রোডাক্টের গুডস প্রাইস ফিক্স করছি, আমি তো জি। আমার মাথায় আন্ডারলাইং টাইম ভ্যালুটাকে কনসিডার করেই তো মুরাবাহা প্রাইসটা ফিক্স করছি। এবং বিফোর কনক্লুশন দা মুরাবাহা কন্ট্রাক্ট যদি আমি এটা আনি, কনক্লুশনের সময় যদি এটা বায়ার এবং সেলার মেনে নেয়, তাহলে তো এটা শরীয়তে বৈধ, তাই না? আপনি যেটা বলেন আর কি, আমি ওই পর্যন্ত জানি না। তবে ওই প্রাইস সাবজেক্ট ম্যাটারে ওগুলোতে কারার থাকলে যদি এক্সেসিভ না হয় তাহলে তো একসেপ্টেবল, তাহলে তো কোনো সমস্যা নাই। আর ফোকারা বলছে যে প্রাইস ডেফার্ডের ক্ষেত্রে বাড়ানোর ব্যাপারে সবাই একমত, সেটা তো কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে জি জি জি। মার্কআপের পরে যেটা বললেন যে একটু বাড়ায় নেওয়াটা, তো বলছে না না, অ্যাম্বিগুইটি থাকা মার্কআপ যাবে না। না, মার্কআপের আগে কিন্তু বাড়াচ্ছি না, ওইটাই আমি বলছি যে এলসির কন্ট্রাক্টে যখন আমি লিখে ফেলবো যে আমার গুডস এর প্রাইসটাই এত, তখন আর সমস্যা হবে না। যাই হোক, এটা জি জি, তো একটু ক্লিয়ার ডিবেট। থাকলে আর সমস্যা হবে না। জি। হ্যাঁ, এটা একটু ডিবেটের বিষয় তারপরেও আছে। তা আমি আপনাদের জাস্ট এটা একটু ইনিশিয়াল বললাম যে ইউপাস এলসি তে কিন্তু এখন যে কনভেনশনাল এলসি গুলো হয়, সেখানে সরাসরি যে টার্মিনোলজি বা যে ধরনের ভাষা থাকে সেখানে সরাসরি ইন্টারেস্টের কথা থাকে। কনভেনশনাল গুলোতে থাকে আমরা বাড়তি প্রফিটের নাম বলে ওয়ার্ডিং করে দিচ্ছি, বাট ওইটাও প্রপার আসলে হচ্ছে না। তো আমাদের আজকের পড়া হচ্ছে যে এই ধরনের এলিমেন্ট যদি থাকে যেটা শরিয়া সম্মত না, অথবা গুডস যদি শরিয়া সম্মত না হয়, তাহলে আমাদের সেই ধরনের ইয়েতে যাওয়া যাবে না। আচ্ছা, তারপরে দেখেন ভয়েড ইরেগুলার ভিসিয়েটিং কন্ট্রাক্ট ইন্টারেস্ট আইদার চার্জ অর পেড whether explicitly as the case of loan upon payment by the beneficiary of amounts not fully or partially covered by similar credit or impliedly as in case of discounts or trading of bill of exchange with deferred and delayed payment। এই যে এখানে যেটা বলছে যে আপনি ডিলেড পেমেন্ট বা ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে যদি বিল ডিসকাউন্টিং করার অপশন থাকে, তাহলে সেই ধরনের এলসিতে আপনি ট্রানজেকশন করতে পারবেন না। It is stipulated for the permissibility of the subject documentary credit that the contract upon which reliance is placed be a contract that is valid in the Sharia insofar as its elements, conditions and types of transaction, whether currency exchange, ordinary sale or another are concerned, and also with respect to its specific additional conditions। আচ্ছা, এখানে একটু আপনাকে ইয়ে করছে যে আপনি আরো যে কিছু বিষয় থাকে, আহ, যেমন আপনি এক্সচেঞ্জ করবেন, আপনি তো ডলারের পেমেন্ট দেবেন, আপনি টাকাকে এক্সচেঞ্জ করবেন, সেই ধরনের এক্সচেঞ্জ গুলো কি হবে না হবে,
সেটা দেখেন বলছে ইট ইজ স্টিপুলেটেড ফর দ্য পারমিজিবিলিটি অফ দ্য সাবজেক্ট অফ ডকুমেন্ট দ্যাট দ্য কন্ট্রাক্ট আপন হুইচ রিলায়েন্স ইজ প্লেসড বি এ কন্ট্রাক্ট দ্যাট ইজ ভ্যালিড ইন দ্য শরিয়া ইনসোফার অ্যাজ ইটস এলিমেন্ট। অর্থাৎ আপনি যে এই যে কারেন্সি এক্সচেঞ্জ করবেন, এই এক্সচেঞ্জের কন্ট্রাক্ট যদি ভ্যালিড হয় তাহলে ওই ধরনের এলসি করাও ভ্যালিড। যেমন আপনি যদি বলেন যে যেদিন এলসি আসবে সেই দিন যে রেট থাকবে কাস্টমারের কাছ থেকে সেই রেটটাই আপনি নেবেন, তার মানে এটা স্পট ট্রানজেকশন হচ্ছে, এটা বৈধ। আবার আপনি বললেন যে ভাই আজকে তুমি ফরওয়ার্ড বুকিং দিয়ে যাও, ওই দিনের দাম যাই থাক না কেন আজকে প্রাইস আমাকে দাম দিয়ে দাও অথবা কন্ট্রাক্ট করো, ওই দিন ওই দামে তোমাকে আমি ডলার দেবো, তার মানে এটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট হয়ে গেল। তার মানে এটা বেসিক্যালি কারেন্সি এক্সচেঞ্জ কন্ট্রাক্টে ঝামেলা, সেই কারণে এলসি তে ঝামেলা হচ্ছে। সুতরাং এই কারেন্সি এক্সচেঞ্জ বা এই ধরনের আদার যে স্টিপুলেটেড কন্ট্রাক্ট গুলো থাকে, সেই কন্ট্রাক্টে যদি ঘাড়ার অথবা সরিয়া নট নন পারমিজিবল আইটেম না থাকে তাইলে আপনাকে এলসির পারমিজিবিলিটিতে কোনো সমস্যা হবে না। The bank is obliged to execute the credit when it conforms to instructions except upon proof of fraud or forgery। এটা আমরা অলরেডি বলে ফেলছি, ওই যে আমরা ক্রাইটেরিয়ার মধ্যে বলে ফেলছি যে ইস্যুইং ব্যাংক অবশ্যই পেমেন্ট দেবে, বাট ফ্রড ফরজারি কোর্টের যদি ইয়ে থাকে তাহলে সেইটা পেমেন্ট দিতে বাধ্য না, এবং বেসিক্যালি ওই কন্ট্রাক্টটা বা ওই এলসিটা তখন নাল এন্ড ভয়েড হয়ে যাবে। এটা একটু রিপিট করবেন আরেকবার? কোনটা বলেন তো? মানে এর আগে মানে পারমিজিবল না, কিন্তু কোথায় গেলে আমি পারমিজিবল হব? ফার্স্ট লাইনেই বলা হলো যে পারমিজিবল না। এই 3/1/3? হ্যাঁ, 3/1/3। না, এখানে পারমিজিবল না কোথায় বলছে? ফার্স্ট লাইনেই তো বলা হলো। ও আচ্ছা, মানে ইট ইজ নট পারমিজিবল, এটা হচ্ছে দুইটা ক্ষেত্রে, একদম মনে রাখে। এক নাম্বার হচ্ছে সাবজেক্ট ম্যাটার বা গুডস যদি শরিয়া সম্মত না হয়, যেমন আপনি মদ সেটা যদি বুঝতে পারছি, ওয়াইন। সেটা বুঝতে পারছি, পরের লাইনে মানে কখন আচ্ছা পারমিজিবল হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যদি কন্ট্রাক্ট, আমি সামারাইজ করি তাহলে আপনার বুঝতে সমস্যা সুবিধা হবে। 2 নাম্বার হচ্ছে যদি কন্ট্রাক্টের মধ্যে, অর্থাৎ এই ক্রেডিট কন্ট্রাক্ট, এখানে কিন্তু এলসি কন্ট্রাক্ট বলা হচ্ছে, প্রিসিডিং কন্ট্রাক্ট পরে আসতেছে, এলসির মধ্যে যদি কোনো এলিমেন্টস থাকে যেইটা কন্ট্রাক্টকে ইনভ্যালিড করে দেয় শরিয়ার দৃষ্টিতে, সেটা এটা পুরোপুরি অবৈধ। আচ্ছা, এখন আপনি আসেন যে কোন ক্ষেত্রে পারমিজিবল। এখানে বলছে যে অনেক সময় সাবসিকুয়েন্ট কিছু ট্রানজেকশন হয়, যেমন আপনি একটা এলসি করছেন ডলারে, আপনার কাস্টমার কি বাংলাদেশি কাস্টমার না? তার কাছে কি ডলার আছে নাকি টাকা আছে? টাকা। টাকা আছে, তাহলে টাকাটা সে ডলারে ট্রান্সফার করবে, রূপান্তর করে তো আপনাকে পেমেন্ট দিতে হবে। এলসি করছে আজকে, আপনাকে এলসি ওপেন করছে, আপনাকে বলছে যে হয়তো 3 মাসের ভ্যালিডিটি, ধরেন 3 মাস পরে এই ডকুমেন্টটা আসবে, ডকুমেন্ট আসলে পেমেন্টটা দিতে হবে। তাহলে সে যদি আজকেই আপনার সাথে কন্ট্যাক্ট করে ফেলে যে ভাই 3 মাস পরে ডলারের দাম যেভাবে বাড়তেছে, এই ডলারের দাম 160 টাকা হয়ে যেতে পারে, আজকেই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে ফেলেন, আমি 120 টাকা দরে আপনাকে ডলারের দাম দেবো, 3 মাস পরে আপনি 120 টাকা করে আমার এই এলসি পেমেন্টটা দিয়ে দেবেন। বাই আ সরফে, অর্থাৎ ট্রেডিং ইন কারেন্সি, 1 নম্বর যে ইয়েটা আর কি, আমাদের স্ট্যান্ডার্ড, সেটা কি এটা পারমিট করে? না। এই ফরওয়ার্ড কন্ট্রাক্টটা করে না। তার মানে এই ধরনের ট্রানজেকশনে এলসি করা যাবে না। কিন্তু যদি আপনি পার্টির সাথে কন্ট্রাক্ট থাকে যে ভাই আহ, আজকে তোমার ডলারের দাম আমি বলতে পারবো না, যেদিন এলসি পেমেন্ট হবে সেই দিন যে স্পট রেট থাকবে সেই রেটেই তোমাকে পেমেন্ট দিতে হবে, তাহলে কি এটা বৈধ? অ্যাজ হ্যাঁ, পার বৈধ হবে। স্ট্যান্ডার্ড বৈধ। তার মানে আপনার এই কারেন্সি এক্সচেঞ্জ যদি দ্বিতীয় প্রকারের হয় তাহলে ওই ধরনের এলসি করাও বৈধ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, তারপরে আমরা আসি, এতক্ষণ এলসি নিয়ে আমাদের কথা হলো যে এলসিটা বৈধ কিনা বা কখন এলসি বৈধ হবে কখন হবে না। এখন দেখেন বলছে দ্য কন্ট্রাক্ট প্রিসিডিং দ্য ওপেনিং এলসি, অর্থাৎ এলসি করার আগে যে কন্ট্রাক্ট হয় সেই কন্ট্রাক্টটা, আমার কন্ট্রাক্টের নিয়মটা কি? আচ্ছা দেখেন, ইট ইজ পারমিজিবল ফর দ্য, এটা ওই সেম একই কথা, মানে শরিয়া পারমিজিবিলিটি যেটা ওই একই। দেখেন, ইট ইজ পারমিজিবল ফর দ্য সেলার টু স্টিপুলেট ইন দ্য সেল কন্ট্রাক্ট দ্যাট পেমেন্ট বি মেড থ্রু ডকুমেন্টারি ক্রেডিট। মানে প্রথম কথা হচ্ছে যে প্রিসিডিং কন্ট্রাক্টে আপনি বলতে পারবেন যে এটার পেমেন্ট ডকুমেন্টারি ক্রেডিটের মাধ্যমে হবে, এটা আপনার বলার বৈধতা আছে বা এটা যায়। Thus a condition is valid and its performance is binding upon the buyer।
এবং এই ধরনের কন্ডিশন ভ্যালিড, এবং এই কন্ডিশন যদি দিয়ে থাকে তাহলে বায়ার পেমেন্ট এলসির মাধ্যমে পেমেন্ট দিতেও সে বাধ্য। 2 নম্বরে বলছে ইট ইজ পারমিসিবল টু সিকিউর ইন্টারন্যাশনাল ট্রানজাকশনস ইউজিং ডকুমেন্টারি ক্রেডিট প্রোভাইডেড দ্যাট দ্য সিকিউর ট্রানজাকশনস ডু নট ভায়োলেট দ্য শরিয়া রুলস। এটা ক্লিয়ার করলো যে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন ডকুমেন্টারি ক্রেডিটের মাধ্যমে দেবেন, এইটা কন্ট্রাক্টে লিখতে পারবেন কখন? যখন শরিয়া ভায়োলেট করবে না। শরিয়া ভায়োলেটের দুইটা জিনিস কিন্তু আমরা স্পষ্টভাবে পাইছি, যে এলসিতে এমন কোনো কন্ডিশন দেওয়ার জন্য বলতে পারবেন না যে এটা সেটা শরীয় সম্মত না, আবার এমন কোনো গুডস আনতে পারবেন না, তার মানে সেলস কন্ট্রাক্টের গুডসটাও কিন্তু শরিয়া সম্মত হতে হবে। When the contract stipulates that its interpretation is subject to Incoterms or the United Nations Convention in respect of international sales of goods or any other reference, then such potential interpretation is circumscribed with a condition that it must not violate the rules of Sharia. এটা কিন্তু একটু জটিল কথা বলছে, এই কথাটা আপনাকে একটু ব্যাখ্যা করি আমি। দেখেন, বলছে আপনি যে সেলস কন্ট্রাক্টে তো অনেক কিছু স্টিপুলেট করবেন, এলসি করবেন, ইনকোটার্ম দেবেন। বলছে যে এই টার্মিনোলজি গুলো যখন দেবেন, দেওয়াতে কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখতে হবে এই টার্মিনোলজির মধ্যে যেন শরিয়া সম্মত বা শরিয়া নন পারমিসিবল কোনো টার্মিনোলজি না থাকে। ঠিক আছে? যেমন আমি যে কথাটা আপনাদেরকে অলরেডি ওই ইউপাস এলসি দিয়ে যদি আমি উদাহরণটা দিই, ইউপাস এলসি তে তো সেলস কন্ট্রাক্টেই বলা থাকে যে কি করবা তুমি, সেলার পেমেন্ট পাবে ইমিডিয়েটলি, কিন্তু বায়ার পেমেন্ট দেবে লেটে। কিভাবে লেটে দেবে? বলছে যে এই সেলার পেমেন্ট পাওয়া থেকে বায়ার পেমেন্ট দেওয়ার মাঝখানে যে সময়টা, সেখানে সফর প্লাস 3 বা সফর প্লাস 4, মানে 3.5-এর তো বেশি না, সফর প্লাস 3.5-এর বেশি তো আপনি দিতে পারবেন না, সফর প্লাস 3.5 এই রেটে সে প্রফিট বা ইন্টারেস্ট দেবে। তাহলে এটা যেহেতু শরিয়া রুল ভায়োলেট করে, এই ধরনের কথা আপনি ওই কন্ট্রাক্টে আনতে পারবেন। এবার আসেন কমিশন অ্যান্ড এক্সপেন্স। এটা আমি একটু সংক্ষেপে না বলি, একবার পড়ি তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। ইট ইজ পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু চার্জ অ্যাকচুয়াল এক্সপেন্স ইনকার্ড ইন ইস্যুইং ডকুমেন্টারি ক্রেডিট। ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করার জন্য আপনি অ্যাকচুয়াল চার্জ নিতে পারবেন। ইট ইজ অলসো পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু চার্জ এ ফি ফর প্রোভাইডিং রিকোয়ার্ড সার্ভিসেস, whether such a fee is in the form of lump sum or certain % of the credit amount. দেখেন, আপনি চার্জ নিতে পারবেন সার্ভিস দেওয়ার জন্য, সেই সার্ভিসের চার্জটা আমি শুরুতেই আপনাদের সামারাইজ করছিলাম, পার্সেন্টেজ আকারেও নিতে পারবেন, লামসাম বেসিসেও নিতে পারবেন, প্রোভাইডেড দ্যাট দ্য ডিউরেশন অফ দ্য ক্রেডিট ইজ নট কনসিডার্ড ইন ডিটারমাইনিং দ্য কমিশন। তবে এই কমিশন নির্ধারণ করার ক্ষেত্রে টাইমকে কনসিডার করতে পারবেন না। ওকে, দিস রুল অ্যাপ্লাইজ টু সার্ভিসেস রেন্ডার্ড ফর বোথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ক্রেডিট। এটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুই ধরনের এলসির ক্ষেত্রেই প্রযোজ্য, except whether the amendment involves a rescheduling of the duration of the credit facility. বলছে যে যদি ক্রেডিটের এক্সপায়ারি ডেট বাড়ান তাহলে এটা প্রযোজ্য না, মানে এক্সপায়ারি ডেট বাড়াইলেও কিন্তু আপনি কোনো এই বাড়ানোর জন্য কোনো এক্সট্রা চার্জ নিতে পারবেন না, কারণ এটাও কিন্তু টাইমের সাথে যাচ্ছে। It is therefore permissible for the institution to charge only the actual expense incurred, in which case it will be a definite sum and not a percentage. অর্থাৎ গ্যারান্টি রিলেটেড, এখানে গ্যারান্টি শব্দটা আনে নাই, অর্থাৎ গ্যারান্টি রিলেটেড যদি চার্জ হয় তাহলে সেই চার্জ আপনি অ্যাকচুয়াল চার্জ নিতে পারবেন, কোনো ধরনের পার্সেন্টেজ আকারে বা এর চেয়ে বেশি ফি আপনি নিতে পারবেন না। আচ্ছা, আবার ইসলামী বলছে ব্যাংকগুলো এলসি কমিশনটা তাহলে কিভাবে নেয়? এখন তো স্যার আসলে পার্সেন্টেজ এবং টাইমের সাথে দিয়েই নিচ্ছে, এবং এটা তো আসলে ঠিক হচ্ছে না, বা এটার শরিয়া এলসির ফর্মুলাও আমি ভ্যালিডিটি এখন, যখন বাড়ানো হয় তখন কি করা হয়? তখনও তো কমিশন নেয় পার্সেন্টেজ করেই, ওই হারেই কমিশন নিচ্ছে আমি যতটুকু জানি আর কি। কারণ তবে এটা কোনোভাবেই শরিয়া সম্মত হচ্ছে না, বাট এলসি ইসলামী ব্যাংকগুলো নিচ্ছে, বাংলাদেশে সব ব্যাংকই নিচ্ছে, কোনো ব্যাংকই এখান থেকে ছাড়া না আর কি। এই প্র্যাকটিস গুলো আমাদের ইউনিফর্ম করতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মিলে যদি এই ইন্ডাস্ট্রিতে আমরা একটু সচেতন হই, তাইলে হয়তো বা এগুলো দূর করা সম্ভব। অনেকগুলো অ্যানোমালিজ আছে যেগুলো বলতে গেলে আমি আপনাদের সামনে এখন অনেক বলতে পারবো,
বা আপনারা নিজেরাও বলতে পারবেন। আহ, তো এলসি নিয়ে আমরা অনেক সময় এই এলসির যখনই বক্তব্য আসে তখনই আমরা একটা কথা শুনি যে নন ফান্ডেড ফ্যাসিলিটি ইসলামেও যা কনভেনশনালেও তাই। বিষয়টা কিন্তু এটা ঠিক না। আচ্ছা, আপনাদের এই টিমের ইসলাম ভিতরে কি আইবিবিএল এ কাজ করেছেন এরকম কেউ আছেন? এইখানে আছে কিনা জানি না। মঈন ভাই আছেন নাকি কেউ? ইসলামী ব্যাংকে কেউ আছেন কিনা, ইসলামী ব্যাংকে কাজ করেন? স্যার কোথায় আছেন? আমি আইএফআইসি তে আছি। আইএফআইসি ব্যাংকে। এখানে কি ইসলামী ব্যাংকে কেউ আছেন? কাইন্ডলি একটু যদি আওয়াজ দেন। না, ইসলামী ব্যাংকে আছে তো, খোরশেদ ভাই আছে, তারপরে আরো আছে তো। তো স্যার তাহলে স্পেসিফিক ইসলামী ব্যাংকিং এর কাছে কি জানতে চাচ্ছেন স্যার, বলেন। মানে এলসির এই জিনিসটা যদি পার্সেন্টেজ হিসাবেই নেওয়া হয়ে থাকে, এবং যখন আমি টাইম এক্সটেন্ড করতেছি তখনও যদি আমি পার্সেন্টেজ হিসাবেই নেই, তাহলে তো এই জিনিসটাই সারিয়ার পুরা বাইরেই চলে গেল। হ্যাঁ, সেটাই হচ্ছে প্র্যাকটিসে তাই হচ্ছে আমার জানা মতে। আমার জানার বাইরেও কিছু থাকতে পারে, আমি জানি না, তবে সবাই এই প্র্যাকটিসটা করছে আর কি। আচ্ছা, তারপরেও স্যার আবার আর একটু খোঁজ নেবো আমরা ইনশাআল্লাহ। দ্য ইনস্টিটিউশন মাস্ট অ্যাবিড বাই দ্য ফলোইং কন্ডিশন। আমরা স্ট্যান্ডার্ডটা শেষ করে ফেলি, তো তারপরে আলাপ করি ইনশাআল্লাহ। The aspect of guarantee per se must not be taken into account when estimating fee for documentary credit. Accordingly, it is not permissible for an institution to charge an amount in addition to the actual expenses incurred if it endorses a credit facility issued by another bank, because endorsing a credit facility is an addition over guarantee. এই জন্য দেখেন এখানে বলছে যে আপনি এন্ডোর্সমেন্টের জন্য কোনো ফি নিতে পারবেন না, কারণ এন্ডোর্সমেন্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্যারান্টি। তো গ্যারান্টিকে এক্সটেনশন করছেন, এই জন্য আপনি অ্যাকচুয়াল ফির বাইরে আপনি কোনো ধরনের ফি নিতে পারবেন না। The rule for endorsement applies to participation in the issuance and endorsement of credit as well as issuance of standby credit as long as services, মানে সেম মূল বক্তব্যটা হচ্ছে গ্যারান্টি রিলেটেড যা আছে তার এগেইনস্টে অ্যাকচুয়াল সার্ভিসের বাইরে আপনি কোনো সার্ভিস নিতে পারবেন না। The issuance of a credit facility should not involve riba bearing profit। এই যে রিবা বেয়ারিং প্রফিট থাকে এই ধরনের, যেমন তার মানে হচ্ছে আহ যেই সমস্ত এলসির এগেইনস্টে সাবসিকুয়েন্ট ফাইন্যান্স, এলটিআর অথবা কনভেনশনাল ব্যাংকগুলো যেটা দেয় লিভ, এলটিআর অথবা লিমের মাধ্যমে এই এলসির মাল ছাড়ানো হবে, এই ধরনের কন্ডিশন থাকলেও কিন্তু সেই এলসি আপনি করতে পারবেন না, কারণ সেগুলো রিবা বেয়ারিং মানে ইন্টারেস্ট বেয়ারিং। ইট ইজ নট পারমিসিবল টু ইউজ এ কম্বিনেশন অফ কন্ট্রাক্ট। কম্বিনেশন অফ কন্ট্রাক্ট করতে পারবেন না, বিস্তারিত আমি আর পড়ছি না। আচ্ছা, এখানে বলছে যে এটা হচ্ছে রিসিভিং পেমেন্ট এবং মেক পেমেন্ট সবাই ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, এটা নিয়ে আর কোনো বক্তব্য নাই। আচ্ছা, এখানে 3/3/3 বলছে লেটার অফ গ্যারান্টির স্ট্যান্ডার্ডে আসলে গ্যারান্টির এগেইনস্টে কমিশন কেমন হবে সেটা বলা আছে। সুতরাং সেই আলোকে আপনারা শুধুমাত্র এই যে শিপিং গ্যারান্টি যেটা দিচ্ছেন, এলসির এগেইনস্টে তো শিপিং গ্যারান্টি লাগে, আপনারা জানেন যে ডকুমেন্ট আপনার কাছে আসে নাই বাট পোর্টে মাল চলে আসছে, তখন ইম্পোর্টাররা শিপিং গ্যারান্টি নিয়ে মাল ছাড়ায়। এর এগেইনস্টেও আপনি আসলে অ্যাকচুয়াল খরচের বাইরে কোনো ফি নিতে পারবেন না অ্যাজ পার গ্যারান্টি স্ট্যান্ডার্ড। আমরা এই বিষয়গুলো আলোচনা করে ফেলেছি, যে আসলে গ্যারান্টিস ইন ডকুমেন্টারি ক্রেডিট। আমি নতুন কিছু আছে কিনা একটু দেখতেছি। আচ্ছা আচ্ছা, তার মানে কমিশন নিয়ে সেম কথা। এটার সেকেন্ড সেন্টেন্সটা দেখেন, বলছে ইট ইজ দেয়ারফর পারমিসিবল টু ইউজ এ নাম্বার অফ মিনস অ্যাজ কাভার অফ ডকুমেন্টারি ক্রেডিট ইনক্লুডিং ক্যাশ ফ্রিজিং পার। অর্থাৎ আপনি সিকিউরিটি হিসেবে আপনি তার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবেন, অথবা ক্যাশের মার্জিন নিতে পারবেন, অথবা কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আপনি রাখতে পারবেন, শেয়ার রাখতে পারবেন, রিয়েল এস্টেট রাখতে পারবেন। তার মানে আপনি কোনো কোলেটারাল রাখতে কিন্তু আপনার কোনো নিষেধ নেই। তবে একটা কথা আছে, কোলেটারালের মূল নীতি হচ্ছে কোলেটারালটা অবশ্যই শরিয়া সম্মত হইতে হবে। আচ্ছা, দ্য কাভার অফ ডকুমেন্টারি ক্রেডিট, এটা আমরা বলছি যে ট্রান্সফারেবল ক্রেডিট, ব্যাক টু ব্যাক ক্রেডিট, এগুলোর ক্ষেত্রেও সেম রুল প্রযোজ্য। যেগুলো সার্ভিস এর এগেইনস্টে টাকা নিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ইভেন দো আমরা যে এলসি কনফার্মেশন দেই,
এখানে তো পার্সেন্টেজ আকারে টাকা নেয় টাইমের সাথে, এটা কিন্তু নেওয়া যাবে না, কারণ কনফার্মেশন হচ্ছে অ্যাডিশনাল আন্ডারটেকিং টু ইস্যুইং ব্যাংক, বা এটা গ্যারান্টি। সুতরাং আপনি চাইলে কনফার্মেশনের এগেইনস্টে কোনো টাকা নিতে পারবেন না। আচ্ছা, আমি যে কথাটা অলরেডি বলে ফেলছি, দেখেন, ইট ইজ নট পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু অ্যাকসেপ্ট ফলোইং টাইপস অফ গ্যারান্টি। মানে সিকিউরিটি নিতে পারবেন না কোনগুলো, যেগুলো ইন্টারেস্ট বেয়ারিং, ইন্টারেস্ট বেসড বন্ডস, শেয়ার অফ কোম্পানিজ দ্যাট ডিল ইন প্রহিবিটেড অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারেস্ট বেসড রিসিভেবল। মানে আমরা আসলে সব কথাই বলে ফেলছি। It is permissible for the institution and applicant for documentary credit to agree on investing the cash cover of the credit in accordance with মুদারাবা পার্টনারশিপ। এটা বলছে যে অনেকে আছে না ভাই, আমি আপনাকে 50% যে ক্যাশ মার্জিনটা দেবো, তো আপনাকে ক্যাশ মার্জিন দিলে তো আমার কোনো লাভ হবে না, তা আপনি এফডিআর করে রাখি, আপনি এমটিডিআর কে ব্লক করে রাখেন। তার মানে আমি এটা মুদারাবার ভিত্তিতে কিছু টাকাও পাইলাম, আমার সিকিউরিটিটাও কাভার হলো। বলছে যে এটাও শরিয়াতে কোনো নিষেধ নাই, এটা আপনি পারবেন। Murabaha transaction in documentary credit: when a client intends to purchase imported goods from an institution to Murabaha financing of the credit, the following must be observed. অর্থাৎ আপনার এমপিআইটিআর যদি আপনি নিতে চান, তাহলে বলছে যে ওপেনিং অফ ডকুমেন্টারি ক্রেডিট শুড নট প্রিসিড দ্য কনক্লুশন অফ দ্য সেলস কন্ট্রাক্ট বিটুইন দ্য অর্ডার অ্যান্ড বেনিফিশিয়ারি। এখানে বলছে যে মুরাবাহা কন্ট্রাক্টটা এলসির ডকুমেন্ট আসার আগে পারবেন না, কারণ গুডস আপনার কান্ডারে না থাকলে আপনি মুরাবাহা ডকুমেন্ট কিভাবে করবেন? কারণ গুডস আপনার যখন কন্ট্রোলে আসবে তারপরে মুরাবাহা এগ্রিমেন্টটা করতে হবে, ঠিক আছে? Institution should be the party who purchases from the supplier and then sells to the client through মুরাবাহা। বলছে যে আগে আপনাকে সাপ্লায়ারের কাছ থেকে নিজে মাল কিনতে হবে, তারপরে মাল বিক্রি করতে হবে। মালের মালিকানা না নিয়ে আপনি সেটা বিক্রি করতে পারবেন না। মুশারাকা কন্ট্রাক্ট, মুশারাকা মানে এইচপিএসএম যেটা হয়। ইন দিস কেস ইনস্টিটিউশন সাইন্স এ পার্টনারশিপ কন্ট্রাক্ট উইথ দ্য ক্লায়েন্ট টু পারচেজ গুডস প্রায়র টু দ্য ওপেনিং অফ ক্রেডিট and before the clients concludes a sales contract with the supplier। অর্থাৎ আমি পরাবাদ দিয়ে আপনাদের ব্যাখ্যা দিই, তার মানে মুশারাকা কন্ট্রাক্ট আপনি করতে পারবেন। মুশারাকার আন্ডারে আপনি কাস্টমারের কাছ থেকে কিছু টাকা নিলেন, আপনি টাকা দিয়ে মুশারাকা কন্ট্রাক্ট করলেন, এবং সেটা ডিমিনিশিং মুশারাকা অথবা আপনি এইচপিএসএম এ পার্টিকে ভাড়া দিয়ে আস্তে আস্তে অ্যাডজাস্ট করলেন, এটা বৈধ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। It is permissible for the institution to sign a partnership contract with the client in respect of goods purchased by the client on the condition that the institution doesn't sell its share to the client on a deferred payment basis। ক্যাশ এলসিও আপনি করতে পারবেন, পার্টি সরাসরি টাকা দিয়ে দেবে, আপনি কোনো ধরনের শেয়ারও নেবেন না এবং সেটা ডেফার্টে বিক্রিও করবেন না, অন স্পটে আসবে, পার্টি টাকা দিয়ে মাল নিয়ে যাবে, এটাও বৈধ। আচ্ছা, এই জেনারেল রুলগুলো আমরা নানাভাবে আলাপ করে ফেলেছি, এখানে নতুন কিছু নাই। এখানে যে দেখেন যে বলছে যে ইন্টারেস্ট থাকলে হবে না। আচ্ছা, ইট ইজ নট পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু ডিসকাউন্ট অ্যাকসেপ্টেড বিল অফ এক্সচেঞ্জ। এটাও আমরা বলে ফেলছি যে বিল অফ এক্সচেঞ্জ ডিসকাউন্ট করা মানেই তো এখানে সুদ থাকে, এটা আপনি করতে পারবেন না। তবে পারবেন কি, নমিনাল ভ্যালুতে পারবেন, নমিনাল ভ্যালুর নিচে পারবেন না। ইট ইজ নট পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু ট্রেড ইন ডেফার্ড পেমেন্ট ডকুমেন্টস অর অ্যাকসেপ্টেড বিল অফ এক্সচেঞ্জ। অর্থাৎ ওই একই কথা, যে ডেফার্ড পেমেন্ট অ্যাকসেপ্টেন্স অথবা বিল অফ এক্সচেঞ্জ ট্রেড করতে পারবে না। ট্রেড করলেই তো সেখানে কি হয়, নমিনাল ভ্যালুর চেয়ে কম হয়। আপনি নমিনাল ভ্যালুতে করতে পারবেন, তো নমিনাল ভ্যালুতে কি কেউ কখনো করে নাকি? অবশ্যই আপনি ডিসকাউন্টেই করে, অর্থাৎ কোনো ধরনের ডিসকাউন্ট আপনার জায়েজ নাই এক কথায়। এই যে নমিনাল ভ্যালুতে নেগোশিয়েটও করতে পারবেন না। এটা এটা নিয়ে আর কোনো কথা নাই। আচ্ছা, ইসলামী ব্যাংকগুলো কি তাহলে নেগোশিয়েট করে না বাংলাদেশের আইবিবিএল? স্যার, প্র্যাকটিসটাতে আমরা না যাই, আমরা আমরা স্ট্যান্ডার্ডের তো মধ্যেই থাকি স্যার। প্র্যাকটিসটা তো জানতে হবে না আমাকে, ক্লিয়ার একটা কনসেপ্ট। মানে আমাদের দেশে স্যার কিছু মিসকনসেপশন আছে, তার মধ্যে হচ্ছে প্রথম কথা হচ্ছে আহ, আমরা করি ডিসকাউন্টিং বলি, কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো ব্যাংক ডিসকাউন্টিং করে না। কারণ ডিসকাউন্টিং বা বিল পারচেজ আমরা বলি আইডিবিপি বা এফডিবিপি, কিন্তু এগুলো আসলে লোন। কেন লোন? একটা কাস্টমারের বিল যখন আপনি ডিসকাউন্ট করে কিনে নেবেন, সেই বিল না আসলে কাস্টমারকে কি কখনো দায়ী করা যায়?
একটা সময় কিন্তু আ- ছিল যখন আমরা মানে আজ থেকে 25 বছর আগের কথা যদি বলি, সেই সময় কিন্তু ডিসকাউন্টিংটা আলাদা হইতো এবং লোনটা বিপি বলতে যেটা বোঝায় সেটা আলাদা হইতো। এখন দুইটা একই করে ফেলছে কনভেনশনাল ব্যাংকগুলো। কনভেনশনাল এবং ইসলামিক সবাই স্যার, সবাই ডিসকাউন্টিং বলে, মানে যেমন আইডিবিবি বলে, কিন্তু আসলে কোনোদিনও বিল পারচেস করে না। বিল যদি না আসে কাস্টমারের কাছ থেকে আদায় করে। এটা হচ্ছে স্যার প্র্যাকটিস, মানে আমি যতটুকু জানি আর কি, কেউ যদি ভিন্ন জানে তাহলে ভিন্ন কথা। কোনো ব্যাংকই স্যার এইটা ইয়ে নিচ্ছে না যে আমার যদি টাকা না আসে তাহলে এই দায় দায়িত্ব পুরাটাই ব্যাংকের, এই দায় দায়িত্ব কেউ নিচ্ছে না এখানে। এক্স্যাক্টলি স্যার আসলে বিলটাকে সিকিউরিটি হিসেবে রেখে আসলে জাস্ট লোন দেওয়া হচ্ছে বা ইনভেস্টমেন্ট করা হচ্ছে বা ফাইন্যান্স করা হচ্ছে। আচ্ছা, দ্য ইনস্টিটিউশন শুড অ্যারেঞ্জ ইটস রিলেশনশিপ, এটা একটু পড়ি আমরা 3/7/6, এটা আমরা আলোচনা এর আগে করি নাই। করেসপন্ডেন্ট ব্যাংকের কি হবে সেটা। The institution should arrange its relationships with other institutions and correspondent banks on the basis of non-payment of interest and avoidance of prohibited transaction with respect to covering operations between the correspondent bank. When such relationships involve settlement of interbank obligations resulting from documentary credit and other, অর্থাৎ বলছে যে আপনি করেসপন্ডেন্ট ব্যাংকের সাথে রিলেশনশিপ করতে পারবেন, কিন্তু সেইখানে কোনো ধরনের সুদ দিতে পারবেন না এবং কোনো ধরনের সুদ নিতেও পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে শরিয়ার রুল। দিস ইজ অল অ্যাবাউট, এখানে আমরা যা আলাপ করলাম এটা সামারাইজ করা হয়েছে। কি 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 ক্ষেত্রে পারমিজিবল, অ্যালাউড কি, কমিশনার এক্সপেন্সের ক্ষেত্রে কি নিয়ম, তারপরে হচ্ছে গ্যারান্টির ক্ষেত্রে কি নিয়ম, কন্ট্রাক্ট বিফোর ওপেনিং ক্রেডিট কি কি নিয়ম, এগুলো জাস্ট আমরা সামারাইজ করছি। দিস ইজ অল অ্যাবাউট শরিয়া রুলিং অন ডকুমেন্টারি ক্রেডিট। এবং এর মধ্য দিয়ে আমাদের ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে আলোচনা শেষ হলো। আপনারা বুঝতেই পারলেন যে অলমোস্ট ডকুমেন্টারি ক্রেডিটের জেনারেলের মধ্যে সবই পারমিসিবল, শুধু শরিয়া সাবজেক্ট ম্যাটার এবং যেখানে সুদ আসার সম্ভাবনা। আপনারা যদি স্ট্যান্ডার্ড নাও করেন, কমন সেন্সে যদি শুধু এতটুকু মনে রাখেন যে যেইখানেই দেখবেন যে সুদের এলিমেন্ট ঢুকছে, যেমন যে কোনো ধরনের ডিসকাউন্ট, তারপরে সে যে কোনো ধরনের ইউপাস এলসিতে বাড়তি টাকা দেওয়া, অথবা আমি সাবসিকুয়েন্ট এলসির গুডস ছাড়াবো কোনো সুদি ট্রানজেকশন করে, যেমন এলটিআর অথবা লিম করে, এই ধরনের সমস্ত ট্রানজেকশন হচ্ছে নাজায়েজ বা অবৈধ। ইভেন তো করেসপন্ডেন্স অ্যাকাউন্টিং, যেই কন্ট্রাক্টে বা যেই ট্রানজেকশনে সুদি এলিমেন্টস নাই অথবা সাবজেক্ট ম্যাটার শরিয়া সম্মত উপায়ে হচ্ছে বা শরিয়া সম্মত সাবজেক্ট ম্যাটার, সেই ধরনের ক্ষেত্রে এলসি পারমিজিবিলিটি বা এলসি ট্রানজেকশনের পারমিজিবিলিটি সব জায়গায় স্বীকার করা হয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট ডকুমেন্টারি ক্রেডিট। আমি আমার লেকচার শেষ করছি, এখন আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে। না, প্রশ্ন বলতে যে পড়ালেন, ইটস ওকে, ভেরি নাইস, ভালো লাগলো। অল্প এর মধ্যে পুরোটা কাভার। এই যে কি 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 কোশ্চেন মানে সিএসএ বা সিপিএস যে পরীক্ষায় হোক হইতে পারে, এইটার একটা কিছু কোশ্চেন দেয়া যেতে পারে কি? আপনারা তো জানেন কি ধরনের কোশ্চেন হয়, তাহলে আমরা যখন পড়বো এটা ওই কোশ্চেন গুলাকে সামনে রেখে পড়লে পড়াটা মনে হয় একটু ভালো হবে আমাদের। আচ্ছা, একটু দেখি, একটু দেখার চেষ্টা করি, দাঁড়ান। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এই ফাঁকে আমি একটু দেখার চেষ্টা করি যে। আপনাদের কি কোনো মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট আছে এই কোর্সে? হ্যাঁ আছে মনে হয়, এটা মঈন ভাই একটু বলেন কাইন্ডলি। মাইনুদ্দিন ভাই আছেন না? কিন্তু মিজান ভাই অনেক কষ্ট করলেন, চমৎকার উপস্থাপন করলেন। আমরা আহ, এখন আপাতত প্রশ্ন যদি মিজান ভাই পারেন তাহলে একটু দেখান, আর না হয় সমস্যা নেই। আমাদের এখানে 4টা ট্রায়াল ক্লাস আমরা ঘোষণা দিয়েছি, এই 4টা ট্রায়াল ক্লাসে আবার রিপিট হবে। আমরা আপনাদেরকে একটা প্রশ্ন ব্যাংক দিব,
এবং গত সিপিএসএস পরীক্ষায় যে কোয়ালিটির প্রশ্ন আসছে সেই কোয়ালিটির উপর ভিত্তি করে আমরা কিছু প্রশ্ন রেডি করব আবার নতুন করে, সেইগুলো আপনাদেরকে দিব। আর আমরা গত ব্যাচে 12টার মতো পরীক্ষা নিয়েছি, এই ব্যাচে আরো বেশি পরীক্ষা নেওয়ার একটা আমাদের প্ল্যান আছে। আউফির মতো করে আমরাও এইবার আরো কিছু মক টেস্ট বাড়াবো আর কি। তো পর্যাপ্ত পরিমাণ টেস্ট থাকবে, পর্যাপ্ত পরিমাণ প্রশ্নও থাকবে প্র্যাকটিস করার জন্য, এবং পর্যাপ্ত পরিমাণ ক্লাস ইনশাল্লাহ আপনারা পাবেন। আমরা গত ব্যাচে 83টা ক্লাস নিয়েছি। তো এই ব্যাচে আমাদের আহ, যেহেতু একটু সময় পেয়েছি, আমরা ক্লাসের সংখ্যাও বাড়াবো, আরো বেশি ক্লাস ইনশাল্লাহ আপনারা পাবেন আশা করি ইনশাল্লাহ। তো পরীক্ষা তো পর্যন্ত আমার লেগে থাকাটা আপনাদের কাজ, লেগে থাকলে ইনশাল্লাহ আশা করি এই আমাদের যে আয়োজন আছে আপনাদের জন্য সাফিসিয়েন্ট হবে ইনশাল্লাহ। উইকেন্ড ক্লাসের টাইমিং সাধারণত কিরকম হয় আপনাদের? এটা আমরা নর্মালি রাত 9টা থেকে ক্লাসগুলো সেট করি আর কি, যাতে সবাই এই নিজের প্রয়োজনীয় কাজ সেরে খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়ে ক্লাসে বসতে পারে। আর এখন যেহেতু ঈশার নামাজ একটু আগে হয়ে যায়, তো উইকেন্ডের ক্লাসটা আমরা একটু এগিয়ে আনবো, 9টা হবে না, তখন আর একটু আগে হবে, যাতে ঈশার নামাজটা পড়ে সবাই অংশগ্রহণ করতে পারেন। এইভাবে আমরা টাইমটা সেট করবো আর কি। আপনাদের সিপার অন্য মডিউলগুলি কি পড়ান? সিপাটা এখন আমরা আপাতত শুরু করছি না, কারণ জানুয়ারি থেকে সিপার মডিউলগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো জানুয়ারির পরে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে সিপিএসএসও পরীক্ষা দিতে হবে, সিপিএজি পরীক্ষা দিতে হবে, সিপি ফার্স্ট পরীক্ষা দিতে হবে। এই তিনটাতে যারা পাশ করবেন, পাশ করার পরে যদি আপনাদের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থাকে, অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করা অথবা আইসিএমএ করা, এসিএমএ করা বা সিএ করা, সেই ক্ষেত্রে এই তিনটা সার্টিফিকেশন কোর্স কমপ্লিট করলে আপনাদেরকে সিপা ফেলোশিপ দিয়ে দিবে। আর যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড বা এই জাতীয় কোর্সগুলি করা না থাকে, সেই ক্ষেত্রে আরেকটা পরীক্ষা দিতে হবে, সেটার নাম হচ্ছে সিপি পার, যেটা রানিং বিআরই সিলেবাস এবং অডিট এসুরেন্স এন্ড এথিক্স, এই দুইটা সিলেবাসকে কম্বিনেশন করে তারা ডিজাইন করছে, কিন্তু এখনো সিলেবাসটা পাবলিশ করে নাই। তো জানুয়ারি থেকে যেহেতু সিপারে আর চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা সিপাটা নিয়ে আপাতত চিন্তা করছি না। এই সামনের ডিসেম্বরে শুধু একটা পরীক্ষা আর হবে রানিং সিলেবাস অনুযায়ী। ইভেন সামনে থেকে যারা আপনার সিএসএ ফেলোশিপ নিতে চান, তাদেরকে ওই সিপিএসএস এবং সিপিএজি এই দুইটা কোর্স কমপ্লিট করতে হবে। এই দুইটা কোর্স কমপ্লিট করলে সিএসএ ফেলোশিপ তারা এমনিতেই দিয়ে দিবে, এটার সাথে আর কোনো কিছু সম্পৃক্ত নেই। তো সিপিআইজিটা নিয়ে আমরা শুরু করতাম, কিন্তু এটারও ওরা কমপ্লিট সিলেবাস এখনো পর্যন্ত পাবলিশ করে নাই। আমাদের বাংলাদেশে দুইটা সেন্টার আছে, সেন্টার কেউ দেয় নাই। তো এটা যেহেতু এখনো ক্লিয়ার করে নাই, এই জন্য আমরা সিপিএজি এটা নিয়ে কাজ করছি না আপাতত। আর সিপিএজি যারা ধরুন সিপিএসএস টা পরীক্ষা দিয়ে দিচ্ছেন, তাদের জন্য সিপিআইজি করাটা সহজ হবে। আর সবার মানে সর্বশেষ কথা হলো যে সিপিএসএস টা আপনাকে করতেই হবে, সিএসএ ফেলোশিপ নেন আর সিপা ফেলোশিপ নেন, এটা এখন করাই লাগবে আপনাকে। সরি, কোনটা করতে হবে? মানে এই যে আমরা এখন যেটা শুরু করছি সিপিএসএস এর জন্য, এটা লাগবেই আর কি। এটা সিপার ক্ষেত্রেও লাগবে, সিএস এর ক্ষেত্রেও লাগবে। শেষে বলতে তা আমরা আজকে মনে হয় যদি আমাদের আজকে যে স্ট্যান্ডার্ড ছিল এই রিলেটেড আর কোনো প্রশ্ন না থাকলে আমরা মানে শেষ করতে পারি। আর আমাদের নেক্সট ক্লাস হবে, আপনারা শিডিউল দেখেছেন, নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের 5 তারিখে বুধবার দিন অনুষ্ঠিত হবে, এবং ওই ক্লাসটা কন্ডাক্ট করবেন আমাদের ইসলামী ব্যাংকের হাবিব স্যার। হাবিব স্যারকে আপনারা সবাই চিনেন। স্যার খুবই লার্নেড একজন মানুষ, এসবিপি হিসাবে আছেন ইসলামী ব্যাংকে। স্যার ট্রেডিং ইন কারেন্সিজ খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্যান্ডার্ড ব্যাংকারদের জন্য। আমরা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করতে গেলে আমাদের যে বিষয়গুলো
এই কমপ্লাই করে করতে হবে শরিয়া সম্মত ট্রানজাকশন করার জন্য, ওই বিষয়গুলো ইন ডিটেলস শরিয়া স্ট্যান্ডার্ড অ্যাক্ট ট্রেডিং কারেন্সি এর মধ্যে আলোচনা করা হয়েছে। আর স্যার খুব সুন্দরভাবে এই বিষয়টা উপস্থাপন করেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের পরবর্তী ক্লাসটাও খুব ফ্রুটফুল হবে এবং উপভোগ্য হবে ইনশাল্লাহ। তো আজকে সবাইকে রোডস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমরা তাহলে এখানেই আজকে ক্লোজ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু মিজান ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসাদ ভাই আছেন?